ইম্পর্টেন্ট প্রোডাক্টের মধ্যে পড়ছে আমাদের প্রিপোজিশনটা। তো ওই জন্য প্রিপোজিশনটা কিভাবে আমাদের পড়তে হবে, ছবি করে করে পড়তে হবে, রুলস পড়তে যাবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি আবার সেই জিনিসটাকে আবার রিমাইন্ডার দিলাম। আমিও তোমাদেরকে কিন্তু প্রিপোজিশন ছবি করে করে পড়িয়েছি, তাতে করে আমাদের মনে থাকবে, অ্যাকশনস গুলো মনে থাকবে, যে কোন জায়গায় কোন প্রিপোজিশনটা বসানো যাবে, সিচুয়েশনটা মাথায় থাকবে। হ্যাঁ, নেক্সট কি বলছে, হি হ্যাড টু রিপেন্ট দ্যাট হি হ্যাড ডান। তো রিপেন্টের সঙ্গে আমাদের সবসময় ফর বসে। ইউ আর সাপোজ টু টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল গেট রিড অফ। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু জিনিসের উতরে আসা, উতরে আসা বলা হয়। গেট রিড অফ, অলওয়েজ গেটের রিড এর সাথে অফ বসে। নেক্সট, ইট ইজ ভেরি ডেঞ্জারাস টু ইন্ট্রুড ড্যাশ দ্য এনিমি ক্যাম্প। ইন্ট্রুড মানে কি, ইন্ট্রুড মানে হচ্ছে ওই অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী কি করে, সবসময় ঢোকে, ভেতরে ঢোকে। তাহলে ইন্ট্রুড ইনটু দ্য এনিমি ক্যাম্প। ওকে, আই ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন দ্যাট অল অ্যালকোহলিক ড্রিঙ্ক। কোনো কিছু থেকে আমাকে বিরত থাকতে হবে বা সবসময় দূরে থাকতে হবে। তো সেটা সবসময় হয় কি দিয়ে, ফ্রম দিয়ে। অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা বা দূরে দূরে থাকা সব কোনো একটা জিনিস থেকে। ইট ইজ আ লং টাইম ড্যাশ হি স হিজ ফ্রেন্ড হু লিভ ড্যাশ হিজ প্যারেন্ট ড্যাশ দ্য নেবারিং টাউন। ইট ইজ আ লং টাইম since he saw his friend who lives with his parents in the neighboring town. এইবার তিনটে জিনিস মাথায় রাখো। টাইমকে ডিনোট করে তিনটে শব্দ, সিন্স, ফ্রম আর ফর, যার মধ্যে ফর আর ফ্রম হয় স্পেসিফিক টাইমকে ডিনোট করার জন্য। এক মিনিট। আচ্ছা, সিন্স এবং ফ্রম, সেটা সিন্স আর ফর এটা ইউজ হয় তোমার হচ্ছে স্পেসিফিক টাইমে, পয়েন্ট অফ টাইম। আর যদি স্পেসিফিক পয়েন্ট অফ টাইম না থাকে, তাহলে সেটা আমরা বলবো এই সরি পিরিয়ড অফ টাইম যদি থাকে, সেটা সেটা বসছে হচ্ছে তোমার ফ্রম এর ক্ষেত্রে। ঠিক আছে, স্পেসিফিক আর নন স্পেসিফিক এর ক্ষেত্রে বসানো হচ্ছে। আচ্ছা চলো আমরা একটুখানি দেখে নিই কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে, আর কোথায় ফ্রম বসে। ঠিক আছে, কোথায় বসি এখানে দেখায় একটুখানি। তিনটে জিনিস আমরা পাচ্ছি, কি কি পেলাম, সিন্স, কোথায় গেল, ফ্রম, ফর, এই তিনটে জিনিস। বলো এই সিন্স কোথায় বসবে বলো, আর ফ্রম কোথায় বসবে বলো বলো। যাদেরকে আমি রিসেন্ট, পূজাদের আমি রিসেন্ট প্রিপোজিশন পড়িয়েছি, একটু বলো দেখি। সায়ন, পূজা আর সুনিতা, বলো। তোমাদেরকে আমি রিসেন্ট পড়ালাম, এটা কি হবে কি পুরোনোদের কি মনে। স্যার? এই সিন্স কোথায় বসে, ফ্রম কোথায় বসে, আর ফর কোথায় বসে, কন্ডিশনটা কি। স্যার সিন্স তো হচ্ছে কোনো একটা সময় শুরু হয়েছিল, তারপর থেকে তার শেষ নেই, চলে আসছে, এরকম একটা ব্যাপারে সিন্স। ওটাও তো এদের প্রত্যেকেরই তাই, শুরু হয়েছিল আর শেষ নেই। তাহলে আমি এদের মধ্যে আলাদা করব কি করে, অ্যাকসেন্স গুলো কি করে করব, তুমি বলো। এরা সবাই সেম কেস, মনে রাখবো। চলো, ফর মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ফর, PERIOD। ফর মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম বা অ্যামাউন্ট অফ টাইম। মানে কি বলছে, আমি আহ, আমি ধরে রাখো 7 দিনের জন্য কোয়ারেন্টাইনে, তাহলে অ্যামাউন্ট অফ টাইম। এই যে 7 দিন বেড়াতে গেছি, 21 দিন আহ, ঘুরতে গেছি, বা 14 দিনের জন্য স্কুল ছুটি, এই যে অ্যামাউন্ট গুলো বলছে, দ্যাট ইজ ফর। ক্লিয়ার। আর সিন্স আর ফ্রম, এরা দুজন ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইমের জন্য, পয়েন্ট অফ টাইম। সিন্স আর ফর, ফ্রম দুটোই ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইমের জন্য। ক্লিয়ার। এইবার প্রশ্ন হচ্ছে, আবার যদি সিন্স আর ফ্রম এর মধ্যে থেকে আমাকে বাঁচতে দেয়, তাহলে স্যার কোনটা বাঁচবো। তাহলে পয়েন্ট অফ টাইম দুজন বলছে, আর একজন বলছে পিরিয়ড অফ টাইম, মানে টোটাল অ্যামাউন্টকে ডিনোট করছে, তাই তো।
আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, আমি এটাকে বাড়িয়ে দিই। চলো, পয়েন্ট অফ টাইম বললাম, যার মধ্যে যার মধ্যে সিন্স ব্যবহার করা হয় ডেফিনাইট পয়েন্ট অফ টাইমের জন্য। ডেফিনাইট পয়েন্ট অফ টাইম কেমন জিনিস, দুটোর আমি বলে দিচ্ছি। আগে দুটোর মধ্যে আমি একটুখানি ইয়ে করে নিই, লিখে নিই। আর হচ্ছে ইনডেফিনাইট। ইনডেফিনাইট পয়েন্ট অফ টাইম। আচ্ছা, ইনডেফিনাইট পয়েন্ট অফ টাইমের কথা বললাম। আচ্ছা দেখো, এবার আমি এক্সাম্পলে আসি। সিন্স আর ফ্রম এর ক্ষেত্রে আমি জান আমি বললাম যে ডাব্লিউবিসিএস প্রিলিমস মার্চ মাসে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তুমি একটা নির্দিষ্ট টাইমকে পয়েন্ট করলে, যে এখানে হয় সিন্স হবে নয় ফ্রম হবে। কিন্তু যদি আমি বলি মার্চের 3 তারিখে হচ্ছে আমার ডাব্লিউবিসিএস প্রিলিমস হবে, তাহলে এইরকম জায়গায় আমি বলবো হচ্ছে আমার সিন্স। আর যদি আমি বলি মার্চ মাসে পরীক্ষা হবে, আমি কি বলেছি মার্চ মাসে পার্টিকুলার কোন ডেতে হবে, তখন হবে ফ্রম। ক্লিয়ার? মানে এইরকম, সে আমি দিল্লিতে যাব, বা সে আমাদের বাড়িতে আসছে জানুয়ারিতে, তাহলে সে জানুয়ারিতে আসছে মানে স্পেসিফিক ডেট উল্লেখ করা নেই, তাহলে ফ্রম জানুয়ারি, বা ফ্রম মিডিল অফ জানুয়ারি, জানুয়ারির মধ্যখানে আসছে। কিন্তু আমি যখন বললাম যে সে 17 তারিখে আসবে, তাহলে সেখানে হবে সিন্স। ক্লিয়ার? সিন্স, ফ্রম আর ফর তিনটেই সময়ের ক্ষেত্রে বসে। স্যার একজন, হ্যাঁ বলো। স্যার ফ্রম পাস্ট 11 ইয়ার্স আমি যদি বলি, না সিন্স পাস্ট 11 ইয়ার্স এরকম ভাবে বলবো? ফর পাস্ট 11 ইয়ার্স। তুমি অ্যামাউন্ট আচ্ছা। বলছো, 11 বছর মানে একটা অ্যামাউন্ট অফ হুম। টাইম, তখন ফর। সিন্স ফ্রম কিচ্ছু হবে না। তুমি বললে সামনের মাসে তোমার বাড়িতে কেউ বেড়াতে আসবে, সামনের মাসের কবে বলনি, তখন ফ্রম। সামনের মাসের 14 তারিখে তোমার বাড়িতে আসবে, তখন সিন্স। কারণ তুমি সামনের মাসের একটা নির্দিষ্ট ডেটকে উল্লেখ করেছো, ডেফিনাইট পয়েন্ট অফ টাইম উল্লেখ করেছো। আর সায়ন যে জিনিসটা বললে, তুমি অন্য জিনিসকে গুলিয়ে ফেললে, ভুল করলে, সেটা হচ্ছে হোয়াইল আর হোয়েন কে গুলিয়ে ফেললে। ঠিক আছে, এই হোয়াইল আর হোয়েন দুটোরই মানে হচ্ছে যখন। হোয়াইল আর হোয়েন দুজনকে আমরা কি বলি, যখন হিসেবে বলি, তাই তো? আচ্ছা, হোয়েন মানে কি বলে ফেলো, হোয়েন কখন বসে? যখন যখন দুটোরই তো বাংলা মানে যখন, কিন্তু কখন বসবে আমি বলেছিলাম কি, এদের দুজনের সিচুয়েশন আছে। প্রিপোজিশন সবসময় সিচুয়েশনের ওপর বেস করে বসে। প্রিপোজিশনের একাধিক মানে হয়, কারণ আমি তোমাদেরকে যখন প্রিপোজিশন পড়িয়েছি, গ্রুপ করে করে পড়িয়েছি, দেখেছি একাধিক জিনিসের একই মানে, বাংলা মানে এক। তার মানে এই বাংলা মানেগুলোকে আমাকে আলাদা করতে গেলে একটাই অপশন, সেটা হচ্ছে আমার সিচুয়েশনটাকে আলাদা আলাদা করব। তাহলে হোয়েন, হোয়েন মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে যে সময় ঘটনাটা ঘটছে সেই পয়েন্টে, যেখানে শুরুটা বলা আছে, শেষ বলা নেই। কিন্তু হোয়াইল মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম, বা পিরিয়ড অফ টাইম বলবো না, সরি, ইনসিডেন্ট বলবো। ইনসিডেন্ট, পিরিয়ড অফ ইনসিডেন্ট। আর এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্ট। টাইমটা বললে অ্যাকচুয়ালি ভুল করা হবে। এই মানে কি, ওই যে আমি বললাম যে বাইরে হচ্ছে আহ, একটা র্যালি যাচ্ছে, আমি তুমি তখনই আমাকে ফোন করেছিলে যখন বাইরে র্যালি যাচ্ছে, বা তোমার সাথে আমার ফোনে কথা হচ্ছিল যখন বাইরে র্যালি যাচ্ছে। তাহলে এখানে হোয়েন বসালে হবে কি, যে টাইমে র্যালিটা যাচ্ছিল আমি সেই টাইমে ফোনে কথা বলেছি, কিন্তু কতক্ষণ কথা বলেছি এটা মেনশন করা নেই। কিন্তু যখন আমি এখানে হোয়াইল ব্যবহার করব, তখন আমি এটা বলতে চাইছি যতক্ষণ র্যালিটা আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে আমি ততক্ষণ তোমার সঙ্গে ফোনে কথা বলেছি। মানে এখানে শুরু এবং শেষ দুটোকেই তুমি মেনটেন করছো, কিন্তু দুটোরই বাংলা মানে কিন্তু যখন। কেস আলাদা, দুজনের সিচুয়েশন আলাদা। প্রিপোজিশন সিচুয়েশনকে ডিনোট করে, আমরা সিচুয়েশন পড়বো। বোঝাতে পেরেছি? তাহলে গেল, কোথায় গেল, হ্যাঁ চলো, তাহলে সিন্স ফিন্স এর গল্প শেষ। এবার আসি 8 নম্বরে।
মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ হয়, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাফ্লিক্টেড উইথ আ সিরিয়াস ইলনেস, মানে এফেক্টেড এর আমি সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড ওয়াজ অলমোস্ট কনফাইন্ড টু, মানে কনফাইন করা মানে কি, কাউকে আটকে রাখা, কনফাইন্ড টু মানে কাউকে আটক করে রাখা, ঠিক আছে, মানে কোন একটা জিনিসের মধ্যে সে আটকে যাওয়া। বেড ফর মোর দ্যান 2 মান্থস, দেখো পিরিয়ড অফ টাইম এর কথা বলেছে, 2 মাসের জন্য সে বেডে আটকে গেল, পিরিয়ড অফ টাইমকে ডিনোট করছে, ঠিক আছে। নেক্সট, শ্যাম লুকড অ্যাট, ঘড়ির দিকে তাকাচ্ছে। বলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অ্যাফেক্টেড দেখেছিলাম তাড়াহুড়োতে, ওই জন্য তাই বাই তো। করে দিয়েছি। হুম। আচ্ছা, শ্যাম লুকড অ্যাট ওল্ড কাইট মেকার, কারুর দিকে তাকাচ্ছে, ড্যাশ দ্য সেম ইনডিফারেন্স অ্যাজ হি শোড ড্যাশ টু শো মেকার। তাহলে কি বলছে, ওল্ড কাইট মেকার উইথ দ্য সেম ইনডিফারেন্স, মানে একই রকম তোমার অনুভূতি নিয়ে, অ্যাজ হি শোড টু দ্য শো মেকার, যেন সেই যেন তো তার সবকিছু, ঘুড়ি পাগল একটা বাচ্চার কাছে একজন ঘুড়ি আলাদা তো অনেক কিছুই মনে হবে, ঠিক আছে। ফাইন্ডিং হিমসেলফ শর্ট অফ মানি, যখন অর্থের শর্ট হয়ে যায় তখন আমরা শর্ট অফ বলি। হি রোট, কারোকে আমরা যদি লিখি কারোর উদ্দেশ্যে লিখি তাহলে রোট টু হয়। হিজ আঙ্কেল, কিসের জন্য, ফর হেল্প, টাকার জন্য ফোন করেছে। নেক্সট, অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড, এটা ইডিয়াম, খুব কম আসে, কিন্তু একটা টাইম এটা খুব প্রচলিত ছিল, রিসেন্ট এই ইডিয়ামটা খুব একটা আসে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি ডান অ্যান্ড ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্ট কাজ করে ফেলা। কিপ দ্য বে, এটাও একটা পরিচিত একটা শব্দ, কিপ দ্য বে, কিপ অ্যাট এ ডিস্টেন্স, আমি সম্ভবত বোধহয় কিপ অ্যাট দ্য বে তোমাদেরকে লিখিয়েওছিলাম, হ্যাঁ এর মধ্যে। তারপরে ম্যান অফ স্ট্র, মানে কি, ম্যান অফ নো সাবস্টেন্স, মানে কারোর যার কোনো মানে মান ইজ্জত বলে কিছু নেই, সেটা হচ্ছে ম্যান অফ স্ট্র। হোল্ড ওয়ান্স হর্স, কারোর ঘোড়া ধরে রাখা মানে হচ্ছে পেশেন্স রাখা, মানে নিজের ধৈর্য শক্তি রাখা, এগুলো সব মুখস্থ জিনিস, এবং এগুলো সিঙ্গেল অ্যান্সারই হয়, যে নয় যে আমি আমার মতো করে সেন্টেন্স বানিয়ে দিয়েছি তো এটা মুখস্থ করলে তোমরা ভুলে যাবে, এইগুলোকে ডাইরেক্ট মুখস্থ করে রাখবে। রিড, টু রিড বিটুইন দ্য লাইন, মানে কি কোনো জিনিসের হিডেন মিনিং কে খুঁজে বের করা, ঠিক আছে। নেক্সট, আমাদের দিয়েছিলাম, সিনোনিম দিয়েছিলাম, সিনোনিম গুলো তুমি হচ্ছে কি বলবো, স্কিপ করে রাখতেই পারো, এগুলো আমাদের কমন। হ্যাঁ, সাইনিকিওরটা পড়ে রেখো, সাইনিকিওরটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাইনিকিওর মানে কি বলো দেখি, খুব কমন কিন্তু সাইনিকিওরটা। স্যার উত্তরে দেখছি কেক মানে কেকের উপর হাঁটা। খেয়েছে রে, না 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 না, সহজ সহজ পথ। সাইনিকিওর মানে হচ্ছে নিরাপদ, কেক ওয়াক মানেও হচ্ছে নিরাপদ, কেকের ওপর দিয়ে হাঁটানো। আচ্ছা, তারপরে কি বলছে, ওয়েদার ড্যাশ দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমরো। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে না আমরা আমি ভুল এটা ইউজ করি। ফেভারেবল করে দিয়েছি, এটা আমি প্রথমে না, পারমিটিং এটা হচ্ছে ভাবছিলাম। পারমিট করা, ওয়েব সব কিছু কিছু জিনিসের উম, একদম পারফেক্ট ওয়ার্ড ইউজ করা হয়। যেমন ধরো আমরা যে রাস্তা দিয়ে হাঁটি ওটাকে কিন্তু পেডেস্ট্রিয়ান বলা হয়, আমরা সেটাকে ফুটপাথ বলে ইউজ করি, ভুল ইউজ করি। কিছু কিছু নাউন আছে যাদের আমরা ভুল ইউজ করি, ঠিক আছে। আমরা যেটাকে সিনেমা হল বলি ওটা কিন্তু সিনেমা হল না, ওটা থিয়েটার হল, ওখানে সিনেমা দেখানো হয়। তাহলে এরকম কিছু কিছু নাউন আছে বা কিছু কিছু শব্দ আছে যাদের মিনিং তো সেম কিন্তু তারা কিন্তু সেম জায়গায় বসে না, বসলেই ভুল হয়। ওয়েদার কিন্তু এখানে ফেভারেবল হওয়া উচিত, কিন্তু ওয়েদার পারমিট করে তবেই তুমি এটা কোনো কাজ করতে পারবে, সে তোমাকে সম্মতি জানাচ্ছে কাজটা করার জন্য, তাহলে ওয়েদার পারমিট করলে তবেই তুমি কোনো একটা কাজে এগোতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, ম্যালিফিউলাস মানে হচ্ছে খুব শ্রুতিমধুর একটা সাউন্ড, ম্যালিফিউলাস মানে, ঠিক আছে। তারপরে কি আসছে, হুম, তারপরে কি আসছে, ইনভয়েস, মানে ইনভয়েস মানে টু সিং ওয়েল। তারপরে আসছে কি, ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ড টু ফাংশন, দুটো জায়গা, যতুবা আর নতুবা এই শব্দগুলো ব্যবহার করা হয়। যদি ইনস্পাইট এর সঙ্গে অফ থাকতো তাহলে আমি ইনস্পাইট অফ বসাতে পারতাম, যেহেতু ইনস্পাইট এর সঙ্গে অফ নেই তাই এখানে আমার বসাতে হবে ডেসপাইট, ডেসপাইট হিজ ইলনেস।
তার অসুস্থতা সত্ত্বেও সে ফাংশনে গেছে। যদি এখানে ইনস্পাইরেশন অফ থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি ডেসপাইট থাকতো না, তখন আমি ইনস্পাইট স্যার অফ বসাতাম। স্যার হুম, এখানে একটা জিনিস বলেছেন, একটা পজিটিভ সেন্স একটা নেগেটিভ সেন্স, হ্যাঁ এটা একটু বলে দিন তো স্যার। আচ্ছা, এই যে ডেসপাইটটা হচ্ছে তার হচ্ছে পজিটিভ সেন্সের সঙ্গে এই নেগেটিভ সেন্সের সঙ্গে ইউজ করা হচ্ছে, আর ডেসপাইট ইনস্পাইট অফ কিন্তু সবসময় পজিটিভ সেন্সে যায়, যে এটা করার সাথে সাথে তুমি এটা করছো, কন্ডিশন দিচ্ছে, সেখানে কিন্তু নেগেটিভ একটা মিনিং থাকে কিন্তু সেন্সটা হয় পজিটিভ সেন্সে, কিন্তু ডেসপাইটটা কিন্তু সবসময় থাকে নেগেটিভ অর্থে। মানে দেখো, সে অসুস্থ, তার যাওয়া উচিতই নয় কিন্তু সে জোর করে যাচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ মিনিং হিসেবে ইউজ হয় ডেসপাইটটা। যদি এখানে ইনস্পাইট অফ থাকতো তাহলে ডেসপাইট আদৌ দিত না। হ্যাঁ, তো এই জন্য খেয়াল রাখতে হবে, ইনস্পাইট পেয়েছি তুমি করে ইনস্পাইট বসিয়ে দিলাম, এটা যেন না হয়। এবার আসছে অপোজিট মিনিং। সাইলেন্সের অপোজিট মিনিং সবসময় হয় ক্যাকোফনি, কর্কশ শব্দ। ঠিক আছে, নেক্সট, ডেয়ার কল ইন কোশ্চেন। কিছু না, এই কল ইন কোশ্চেনটা হচ্ছে ইডিয়াম শব্দ। কল ইন কোশ্চেন মানে হচ্ছে কাউকে চ্যালেঞ্জ করা, ডেয়ারটা নয়। কল ইন কোশ্চেন এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে কাউকে চ্যালেঞ্জ করা। নেক্সট, এন্ড্রোক্রিনোলজিস্ট, যে গ্ল্যান্ডকে নিয়ে করে। তোমাদের ওয়ান ওয়ার্ডের আমি একটা পিডিএফ দিয়েছিলাম যেখানে স্পেশালিস্ট ডক্টরদের একটা লিস্ট রয়েছে, সেখানে দেখে নেবে। এন্ডোক্রিনোলজিস্ট মানে গ্ল্যান্ডকে যে ডিল করে। হ্যান্ড ইন গ্লাভস মানে হচ্ছে কি ইন্টিমেট রিলেশনের কথা বলছে, ঠিক আছে, ইন্টিমেট টার্মের ঘটনা আসছে। এইবার আসছে আমাদের ইংলিশে, চলো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু রিগার্ডিং 42 অ্যামেন্ডমেন্ট। তো কি বলছে, ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই 42nd অ্যামেন্ডমেন্ট। একদম ঠিক। 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল ইন অ্যামেন্ডমেন্ট। যখন ফান্ডামেন্টাল ডিউটি ইনক্লুড হচ্ছে তখন অবশ্যই 10টাই ছিল। যখন শরণ সিং কমিটি ফান্ডামেন্টাল রিপোর্টকে রিকমেন্ডেশন দিল তখন কটা ডিউটি ছিল, একটু বলো দেখি আমাকে। আমরা তো জানি শরণ সিং এর রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে। যখন রেকমেন্ডেশন পাচ্ছি আমরা শরণ সিং কমিটির দ্বারা, তখন কতগুলোর ডিউটি ছিল? আটটা। প্রশ্ন, 8টা। 8টা ছিল। 8টা ছিল। তারপরে যখন এটা চালু হলো 10টা হলো, আর 2002 সালে গিয়ে সেটা আরো একটা অ্যাড হয়ে গিয়ে আমাদের হয়ে গেল 11টা। চলো নেক্সট, যদি কিছু লেখার দরকার হয় খাতা পেন নিয়ে বসে লিখে নেবে, ঠিক আছে, আমি সেই মতো আলোচনা করে যাচ্ছি। ডিউটিস আর অ্যাডেড অন রেকমেন্ডেশন হুইচ কমিটি। এই ফান্ডামেন্টাল ডিউটি শরণ সিং কমিটির দ্বারা এসছে। আচ্ছা বলো তো দেখি রাজ কমিটি কি রেকমেন্ডেশন করেছিল, আর ওয়াইভি রেড্ডি কি রেকমেন্ডেশন করেছিল, ঝটপট একটু বলে স্যার ফেলো। দুটোই তো ট্যাক্স রিলেটেড মনে হচ্ছে। না, রাজ কমিটি ছিল এগ্রিকালচারাল ট্যাক্স, আর ওয়াইভি রেড্ডি ছিল হচ্ছে আমাদের জিএসটি কমিটিতে ছিল, ঠিক আছে। ওয়াইভি রেড্ডি কমিটি জিএসটি কে রেকমেন্ড করেছিল, আর রাজ হচ্ছে ট্যাক্স, এগ্রিকালচারাল ট্যাক্স কে রেকমেন্ড করেছিল। চলো, 86th অ্যামেন্ডমেন্ট 2002, এখানে কি আসলো? এখানে বলা হলো 6 থেকে 14 বছরের প্রত্যেকটা বাচ্চাকে পড়াশুনো করানোর সুযোগ সরকার দেবে, আর তাদেরকে পড়াশুনো করতে এনকারেজ করবে তার বাবা মা, মানে বা তার লিগাল গার্জিয়ান। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ। আচ্ছা চলো, মানে সব ভুল আছে কোনটা। ফান্ডামেন্টাল ডিউটি ঠিক আছে, ডিপিএসপিও ঠিক আছে, রাইটও ঠিক আছে, তাহলে নান অ্যান্সার। 30, fundamental right and DPSP together have been described as the coincidence of the constitution by Grenville Austin। এর মধ্যে কোন ইয়েটা তথ্য আছে? তো আমরা জুম করে নিই তাহলে আমাদের কাছে আরো ভালো ভাবে থাকবে। আচ্ছা, তো অবশ্যই বলেছিল গ্রেনভিল অস্টিন, এই বক্তব্যটাই বলেছিল যে কোইনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন, কারণ আমরা ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি দেখেছি দুটোরই কনসেপ্ট অলমোস্ট ম্যাচ করে যায়, 90% ম্যাচ করে যাচ্ছে, সেই বেসিস বলেছিলেন। আর ডিপিএসপি আর ইন দ্য নেচার অফ ডাইরেক্টিভ টু অল গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, সেন্ট্রাল, স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল। ডিপিএসপির ক্ষেত্রে আমরা তাই দেখেছি, কিছু কাজ সেন্ট্রালের জন্য, কিছু কাজ রাজ্য সরকারের, আর কিছু কাজ স্টেট লোকাল লেভেলের যে সমস্ত অথরিটি আছে তাদের জন্য, ঠিক। 10 নম্বর কি বলছে, সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট ফান্ডামেন্টাল রাইট এন্ড ডিপিএসপি আর ডিস্টিংক্ট স্কিম এন্ড ডিপিএসপি ক্যান ওভাররাইড ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে। আচ্ছা দেখো, সুপ্রিম কোর্ট এইরকম কোনো কথা বলেনি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি আর দ্য ডিস্টিংক্ট স্কিম, বাট ডিপিএসপি কখনোই
ফান্ডামেন্টাল রাইটকে ওভাররাইড করতে পারে না। ফান্ডামেন্টাল ডিউটিজের সাথে ডিপিএসপি সম্পর্ক নেই, সম্পর্ক আছে ফান্ডামেন্টাল রাইটের সাথে, এবং ডিপিএসপি কখনোই ফান্ডামেন্টাল রাইটকে ওভাররাইড করতে পারে না। তাহলে এটা আমাদের ভুল রয়েছে। এটা স্যার স্কিপ করে যাচ্ছিলাম, কিন্তু স্যার অপশন যদি দেখতাম ঠিক করে, তো মানে আমি তো 3 নাম্বারটা জানি ভুল আছে, কিন্তু 1 নাম্বারটা ঠিক আছে কিনা সেটা জানতাম না বলে ছেড়ে দিয়েছি। আচ্ছা, কিন্তু অপশন দেখলেই হয়ে যেত, হ্যাঁ যেহেতু অবশ্যই অপশন 3টা দেখলে ভুল এই জানি, জিনিসটা তো, অপশন দেখলে তিনটা হয়তো, ভুল কারণ জানি। 2 দিয়ে দেখো কোথাও নেই, 3 ভুল আর 2, তাহলে আমাকে এই 1 নম্বর ছাড়া কোনোটাই হবে না। এবার আসছি, উইথ দ্য রেফারেন্স অফ ডিপিএসপি স্টেটমেন্ট দিয়েছে, ডিপিএসপি হ্যাজ বিন টেকেন ফ্রম আয়ারল্যান্ড, একদম ঠিক, আয়ারল্যান্ড থেকে এসছে। And 97 Amendment 2011 has included Article 43B that the state shall endeavour to promote voluntary information, autonomous function, democratic control and professional management for cooperative society. আমরা 43-এর বিতে কি পেয়েছিলাম? না, পেয়েছিলাম যে যে সমস্ত প্রাইভেট সেক্টরে যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ করে তাদের রাইট রয়েছে প্রাইভেট সেক্টর সম্পর্কে জানা, যে সে কোন সেক্টরে কাজ করছে, এবং প্রাইভেট সেক্টরে তার কাজের ক্ষেত্র সম্পর্কে ইনফরমেশন তাকে সেক্টর দিবে। সঙ্গে কোঅপারেটিভ সেক্টরে যারা কাজ করে তারা তার ট্রেড সম্পর্কে প্রপার নলেজ পাবে। এটাই আমাদের 43B তে ছিল, যেটা 97 অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট, চলো। 25th Amendment came to be challenged before the Supreme Court of Keshavanand Bharati case, কত 1973। আচ্ছা, কেশবানন্দ ভারতী কেস কি 1973-এ ছিল, যেটা 25th অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ছে? 25th অ্যামেন্ডমেন্টে আমাদের কি বলেছিল একটুখানি মনে করো দেখি। অ্যামেন্ডমেন্টের তো আমি লিস্ট দিয়ে দিয়েছি, সেখানে 25th অ্যামেন্ডমেন্ট আমরা পড়েওছি। মনে আছে কি কিছু? আমার সব মনে নেই। মনে নাই? আচ্ছা, কি হলো সে, সুদীপ্তা মনে আছে? মনে নাই? স্যার প্রেসিডেন্ট নমিনেট ভাইস কিছু মনে হচ্ছে। মনে পড়ছে না। আচ্ছা, 31C ছিল না? আচ্ছা, কেশবানন্দা ভারতী কেসটা কি ছিল আমাকে একটুখানি কেউ বলতে পারবে? স্যার ওই কেশবানন্দ ভারতী ওই একটা কি বলে আশ্রম টাইপের ছিল, ওইটা হুম, ওইটা মানে গভর্নমেন্ট দখল করতে চাইছিল, সেটা দেয়নি ওইটাই। স্যার ওই তো কেশবানন্দা স্যার, ভারতী, হ্যাঁ বলো। ওই তো মঠের নামে স্যার জমিপত্র কিনে রেখেছিল স্যার, হুম, ওই নিয়েই কি সব ঝামেলা স্যার। আচ্ছা, এটা তো একটা ঝামেলা ছিল, প্লাস কেশবানন্দ ভারতী কেসে হচ্ছে তোমার প্রেম্বেল নিয়ে একটা হচ্ছে ঝামেলা হয়েছিল। হ্যাঁ স্যার, এটাতে ফাইনাল সম্ভবত বলেছিল যে এই হ্যাঁ, এইবার 13 এইবার 13 এই ইনফরমেশনটা ঠিক আছে যে কেশবানন্দ ভারতী কেস 1973-এ হয়েছিল, যেখানে মঠকে নিয়ে ঝামেলা হলো, সঙ্গে এটা বলা হলো প্রেমবেল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রেমবেল ইজ দ্য মেন ডেফিনিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা বলে ফাইনালি সুপ্রিম কোর্ট নিজের ইয়ে থেকে ইয়ে করে দিল। ভুলটা কোথায় আছে? ভুল হচ্ছে 25th অ্যামেন্ডমেন্টে। 25th অ্যামেন্ডমেন্টে এটা বলা আছে, প্রেসিডেন্ট শ্যাল নোমিনেটেড ভাইস প্রেসিডেন্ট nominated as a president while he is absent, while president absent, vice president deals with presidential post and all power vested on him. এটা বলা আছে আমাদের 25th অ্যামেন্ডমেন্টে, যেটার সঙ্গে কেশবানন্দ ভারতী কেসের কোনো কেস নেই। গেল, তাহলে ভুল। 31C was introduced by 25th Amendment which gave Article B and Article C fundamental right. না, একদমই না। 31C তো আর্টিকেল 31 তো তোমার ইন্ট্রোডিউস কেন, রিপিল ওটা তো করা হয়েছিল, রিপিল করা হয়েছে। ভুল রয়েছে। আর্টিকেল 40 টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট, না, আর্টিকেল 40 অর্গানাইজ করা হয়েছে ভিলেজ পঞ্চায়েত হিসেবে, সেটা ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট নয়, টু প্রমোশন অফ পঞ্চায়েত রাজ, টু প্রমোশন টু ডেভেলপমেন্ট অফ ভিলেজ লেভেল, ইউনিটস অফ সেলফ গভর্নমেন্টের নয় এটা।
আর 44 টু প্রমোট অল মনুমেন্টস টু হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড এটা তো ন্যাশনাল। ইউনিফর্ম সিভিল কোড হবে না 44 এটা ইউনিফর্ম সিভিল কোড হবে। আচ্ছা, এটা 49 হওয়া উচিত, আমি এটা ভুল করেছিলাম। ঠিক আছে, এই একটা জায়গায় মিস্টেক রয়েছে, 49 হবে, মানে আমি পুরো ইনফরমেশন দিয়ে আমি এখানে ভুল টাইপ করে দিয়েছিলাম। স্যার 40-এ তো অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত বোধহয় না, ছিল ওখানে না সেলফ জানি না গভর্নমেন্টের কথা বলছে, সেলফ গভর্নমেন্টের কথা বলছে। এই যে ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট নয়, ওখানে তো প্রমোশনের কথা বলা হয়েছিল, তাই না? হুম এটা চল, হুইচ আর্টিকেল সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, 50 নম্বর। ঠিক আছে। 51-তে কি বলা হলো, স্টেট ইন্ডিয়া যখন বিদেশি দেশগুলোর সাথে কি করবে, কোলাবোরেশন করবে, চুক্তি করবে, তার সঙ্গে বলা হচ্ছে। ঠিক আছে, কি মেসেজ করছে সমীর? সমীর কি বলছে, অনেক আচ্ছা, ক্লাসে জয়েন না করে সমীর মেসেজ করছে গ্রুপে, বোঝো অবস্থা। আচ্ছা, 34, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল ডিউটি, এর মধ্যে কে নয়? চলো, আমরা জানি 11টা ফান্ডামেন্টাল ডিউটি সবাইকে মুখস্থ করতে হবে। 11টা ফান্ডামেন্টাল ডিউটিকে কিন্তু আহ, নিজের মতো করে কেউ বানাবে না, পুরোটাই মুখস্থ করে রাখবে। এবং অবশ্যই ওরিয়েন্টেশনটা যেন ঠিক থাকে, 1 2 করে আপ টু 11 পর্যন্ত যেন পরপর মুখস্থ থাকে ফান্ডামেন্টাল ডিউটি। কারণ তোমাদেরকে ডিউটি কিন্তু সাজাতে দিতে পারে, দিয়ে বললো এটাকে ওরিয়েন্টেশন অনুযায়ী সাজাও, ওই জন্য পরপর মুখস্থ করতে হবে। তো কি বলছে, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট সোভারেনিটি অ্যান্ড ইউনিটেন্স ইন্টিগ্রিটি। ঠিক আছে। টু এক্সারসাইজ আওয়ার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস অ্যাট দ্য ইলেকশন, এরকম কথা ফান্ডামেন্টাল ডিউটিতে বলা নেই। অ্যান্ড দ্য ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ, এটা বলা আছে। তাহলে 1 আর 3, আমি তোমাদেরকে ফান্ডামেন্টাল ডিউটি লিস্ট কিন্তু দিয়েছি, ভালো করে মুখস্থ করে নেবে। 35, দ্য ডিউটিস enumerated in Article 51 are non-statutory duty and are not enforceable by law. তাই কি 51 কি নন স্ট্যাটুটরি ডিউটি আর নট এনফোর্সেবল বাই ল? একদমই না, এটা একদম পুরো ভুল কথা। স্যার ফান্ডামেন্টাল ডিউটি কি এনফোর্সিবল কিছু জিনিস তো এনফোর্সেবল, মনে আছে বলেছিলাম তো, যে হুম ফার্স্ট যে ফান্ডামেন্টাল ডিউটিটা ছিল, তোমার দেশের স্বাধীনতার পতাকার প্রতি সম্মান জানাতে হবে, ন্যাশনাল অ্যানথেম সম্মান জানাতে হবে। এবার তুমি 15ই আগস্টের দিন তুমি জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকলে, তোমাকে তো পুলিশ এসে আগে তুলে নিয়ে যাবে, তাহলে এনফোর্সেবল বাই ল হলো না? এটাই তো হয়েছিল লাস্টে, যখন আমরা ফান্ডামেন্টাল হ্যাঁ রাইটের, স্যার আমি ওখানে হুম লিখেওছিলাম ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল ডিউটিস এর কিছু পার্থক্য দেখিয়ে হুম। দিয়েছিলাম। কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, যেটা তুমি ডিউটি আছে, তুমি যদি সেটাকে পূরণ না করো তাহলে কিন্তু তোমার কিন্তু পানিশেবল অফেন্সের মধ্যে তুমি পড়ে যাবে। যার মধ্যে যেটা আমি এক্সাম্পল দিলাম এটা পড়ছে, তুমি সরকারি সম্পত্তি নষ্ট করছো, ভাঙচুর করছো, তুমি তুমি পানিশেবল অফেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে কি এনফোর্সেবল বাই ল? তাহলে এটা ভুল। Next, violation of the duties can be met with punishment, but Constitution does not mention any penalty for its violation. একদম তাই, তুমি ডিউটিকে ভায়োলেশন করছো সেই হিসেবে তোমাকে পানিশমেন্ট করা হচ্ছে, বাট এইরকম ভাবে কোনো পেনাল্টি মেনশন করা নেই যে তুমি এই ডিউটিটাকে যদি ভুল করো তাহলে তোমাকে 2 বছরের জেল, ওর জন্য 6 মাসের জেল, এরকম কিছু বলা নেই। 3 নম্বর, পার্লামেন্ট ক্যান বি প্রেসক্রাইব পেনাল্টি ফর দ্য ভায়োলেশন অফ স্পেসিফিক ডিউটি। পার্লামেন্ট তোমাকে পেনাল্টি করতে পারে পার্টিকুলার কোন ডিউটির ক্ষেত্রে, সবার জন্যই যে তুমি অবমাননা যদি করো, যে তুমি আহ বলা আছে যে আমাদের যারা ফ্রিডম ফাইটার আছে তাদের দেখানো পথ আমরা অনুসরণ করব। তা আমার আহ হচ্ছে সুভাষচন্দ্র বোস বলেছেন যে আমাদের এই করণীয় করা উচিত, আমি করলাম না, সুভাষচন্দ্র বোসের আমি পথ অনুসরণ করলাম না, তার জন্য আমাকে যে জেলে দেবে এরকম না। কিন্তু আমি যদি কিছু কিছু জিনিস অবমাননা করি, অবশ্যই আমি কিন্তু পানিশেবল অফেন্সের মধ্যে পড়ে যাচ্ছি। ওকে, নেক্সট 36 আসি। দেয়ার আর 25 হাইকোর্ট ইন ইন্ডিয়া, অনেক বেশি আছে, 25-এর বেশি আছে আমাদের হাইকোর্ট। তারপরে কি বলছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় হ্যাভ আ কমন হাইকোর্ট। আমরা জানি আমাদের ভারতবর্ষে 3খানা কমন হাইকোর্ট রয়েছে, যার মধ্যে এইটা একটা পড়ছে কমন হাইকোর্টের মধ্যে। দিল্লি হ্যাজ আ ওন হাইকোর্ট, দিল্লির নিজস্ব একটা হাইকোর্ট আছে, এবং এটা স্পেশাল হাইকোর্ট, যে কোনো ইউনাইটেড টেরিটরি নিজস্ব একটা হাইকোর্ট রয়েছে। তারপর আছে 37, আগের অ্যাকর্ডিং, আগেরটা আরেকবার দেখান তো স্যার আগেরটা আরেকবার দেখান তো
2 আর 3। 2 আর 3। হুম। হুম স্যার এটাতে স্যার আমি বুঝতে পারিনি হুম মানে ট্রু গুলো ধরবো না ফলস গুলো ধরবো, এটা আমি বুঝতে পারিনি এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে, কিছু কিছু কনসিডার দ্য কোশ্চেনের ক্ষেত্রে। ফলোইং স্টেটমেন্ট, এখানে তো তোমাকে বলে দেবে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, তোমাকে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, এবং তুমি দেখছো যে অপশন গুলোতে ভাগ দেওয়া, তার মানে অবশ্যই রং থাকলে বলে দিত। আমাদের যদি কিছু না বলা থাকে, এটা মনে রাখবে, যে হুম। যদি কিছু রং না বলা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে ট্রু খুঁজতে বলেছে, রং তোমাকে অবশ্যই মেনশন করবে। আচ্ছা স্যার, কনসিডার বললেই সে সবসময় ট্রু গুলো হ্যাঁ, খুঁজবো, তাই তো? ট্রু গুলো খুঁজবে, আর যদি রং বলা থাকে, যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট হুইচ ইজ নট রাইট বা নট হুইচ ইজ রং স্টেটমেন্ট, তখন তুমি রংটা খুঁজবে। ঠিক আছে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অ্যাক্ট 93, হু অ্যামংস দ্য ফলোইং ক্যান বি ইটস চেয়ারম্যান? তাহলে হিউম্যান রাইট কমিশনের চেয়ারম্যান হতে পারবে কারা, কি পদমর্যাদা থাকলে? এনি সার্ভিং অফ জাজ, এনি সার্ভিস জাজ অফ হাইকোর্ট, এনি রিটায়ার্ড চিফ জাজ অফ হাইকোর্ট, না, অনলি রিটায়ার্ড সিজিআই। হিউম্যান রাইটস কমিশন মানে কি, তাকে ন্যায়ের দিক থেকে টপ লেভেলের একজন ব্যক্তিত্ব হতে হবে। তাহলে একমাত্র যে সিজিআই, রিটায়ার্ড সিজিআই হন, তিনিই হচ্ছেন, তাদের মধ্যে থেকে চুজ করা হয় হিউম্যান রাইট কমিশনের ইয়েকে। মানে এটাই কি একমাত্র রিকোয়ারমেন্ট এই এই যে হাই কমিশনের হেড হওয়ার না না জন্য? না না, একমাত্র রিকোয়ারমেন্ট নয় যে অনলি সিজিআই থাকতে হবে। অ্যাকর্ডিং টু ইনফরমেশন আমি এখানে অনলি রিটায়ার্ড সিজিআই দিলাম। এছাড়া কে কে হতে পারেন? একজন ইউপিএসসির যে চেয়ারম্যান, রিটায়ার্ড পার্সন, তিনি হতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে কি বলে, আম, কি বলে, প্রাইম মিনিস্টারের যে আহ, ইয়ে থাকে, কি বলি যেন আমরা ওটাকে, জুরি। প্রাইম মিনিস্টারের কিছু জুরি মেম্বার হন, যারা বিভিন্ন লিগাল ম্যাটারে প্রাইম মিনিস্টারকে হেল্প করেন। তো এই জুরি মেম্বারদের থেকেও কিন্তু সিলেকশন পাওয়া যায় অ্যাজ এ হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হিসেবে, এবং সেখানে অবশ্যই চিফ জাস্টিস অ্যান্ড সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, এরা হয় ওই জুরি মেম্বাররা, এদের থেকেও যায়। ঠিক আছে। স্যার হ্যাঁ আরেকটা জিনিস জানা ছিল, এটা হ্যাঁ। কি এটা এটা তো নন কনস্টিটিউশনাল বডি না? কোনটা? এই এই যে হিউম্যান রাইট। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ। The power of Supreme Court to decide dispute between center and state falls under original jurisdiction এর মধ্যেই পড়ছে, সেন্ট্রাল স্টেট মধ্যেই পড়ছে। ঠিক আছে। এইবার এই অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে আবার কিছু কেস আছে। তোমাদেরকে যখন জুরিসডিকশন পড়িয়েছিলাম, সেখানেও দেখিয়েছিলাম সুপ্রিম কোর্টে যে অরিজিনাল জুরিসডিকশনের আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ তো বলছে, কিন্তু আবার যে কোনো কিছু সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ মানে ঝামেলা হলেই যে সেটা অরিজিনাল জুরিসডিকশন হবে তা কিন্তু নয়, এর অনেক ক্রাইটেরিয়া আছে। ওই স্যার এই ক্রাইটেরিয়া, স্যার এই জুরিসডিকশন এগুলো অনেক রকম দেখছি, এখানে এগুলো একটু বলে দিন। আচ্ছা, অরিজিনাল জুরিসডিকশন মানে কি, যেগুলো সেন্টার আর স্টেটের মধ্যে কোনো ঝামেলা হলে সেটা অরিজিনাল জুরিসডিকশন পড়বে। জুরিসডিকশন মানে হচ্ছে কি ক্ষমতার বাউন্ডারি এরিয়া, যে এই এরিয়ার মধ্যে হলে আমি এইভাবে ট্যাকেল করব। ঠিক আছে। সিলেবাস বলতে পারো, ওয়ান কাইন্ড অফ সিলেবাস, যে এই সিলেবাস থাকলে আমার এই পরীক্ষার জন্য, মানে ডাব্লিউবিসিএস এর এই সিলেবাস, প্রাইমারির এই সিলেবাস, তো জুরিসডিকশন হচ্ছে সেই নাম জিনিস একটা। অ্যাপিলেটেড জুরিসডিকশন মানে কেউ যদি তোমাকে অ্যাপিল করে তার আন্ডারে পড়ছে। কনস্টিটিউশনাল জুরিসডিকশন মানে কোন একটা ঝামেলা ঘটেছে যেটা সংবিধানকে ভায়োলেট করছে, কনস্টিটিউশনাল জুরিসডিকশনের মধ্যে পড়ছে। অ্যাডভাইজারি জুরিসডিকশন, এই অ্যাডভাইজারি জুরিসডিকশন কি না, কোনো কিছু লিগাল ম্যাটারে সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস চাইছে, সেটা প্রাইম মিনিস্টার চাইতে পারেন, কোনো স্টেটের সিএম চাইতে পারেন, বা কোনো লোকাল কোনো কোর্ট চাইতে পারেন, সেটা হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশনের মধ্যে পড়ছে। ঠিক আছে। সুপ্রিম কোর্ট তো তোমাদের এখনো হয়নি, এটা একটা মানে পরের টপিক করিয়ে দেবো। চলো। Power to enlarge a jurisdiction of Supreme Court with respect to any matter including the union list legislative power reset with parliament, অবশ্যই পার্লামেন্ট হচ্ছে সবকিছু সর্বে সর্বা। ঠিক আছে। এর পার্লামেন্টের সঙ্গে ডিল করা হচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হাই কোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার আন্দামান নিকোবর? তো আন্দামান নিকোবর আমাদের কলকাতা হাইকোর্টের মধ্যে পড়ে, আন্ডারে পড়ে। সুপ্রিম কোর্ট টেন্ডার অ্যাডভাইস টু প্রেসিডেন্ট অন ম্যাটার অফ ল অফ কোর্ট, সুপ্রিম কোর্ট কি
কি বলছে, ইট ইজ ওন ইনিশিয়েটিভ অনলি ইফ হি সিক্স সাচ অ্যাডভাইস। সুপ্রিম কোর্ট হচ্ছে টেন্ডার্স অ্যাডভাইস টু প্রেসিডেন্ট অন ম্যাটার অফ ল অর ফ্যাক্ট অনলি ইফ হি সিক্স সাচ অ্যাডভাইস। তো প্রেসিডেন্টের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে কি না, প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে যদি মনে করে অ্যাডভাইস চাইতে, তবে সুপ্রিম কোর্ট যেচে অ্যাডভাইস দিতে পারবেন। এবং সুপ্রিম কোর্ট যদি অ্যাডভাইস দেন, এক্ষেত্রেও প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে যে উনি যদি মনে করেন নেবেন তবে নেবেন, আদারওয়াইজ প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের অ্যাডভাইসটা মান্যতা নাও দিতে পারেন, সেটাও আছে। নেক্সট, who was CGI when public interest litigation was introduced to the judiciary হচ্ছে সিস্টেম। কি বলছে, সেটা হচ্ছে PN ভাগবতী। এটা স্যার তোমার এই জিকের মধ্যে ইনফরমেশন পড়ছে। গুলো কোথায় পাবো স্যার? এই এই ইনফরমেশন, এই যে তথ্যগুলো রয়েছে, এটা হচ্ছে কনস্টিটিউশনে আমরা কি পড়ি, আমরা তো চ্যাপ্টার ধরে ধরে পড়ি, কিন্তু চ্যাপ্টার ছাড়াও তো অনেক কিছু তথ্য থাকে যেগুলো মিক্সড ইনফরমেশনের মধ্যে পড়ে, তাই না? তো সেইগুলো আমরা নর্মাল সংবিধান রিলেটেড কোনো MCQ পেপার সলভ করতে গিয়ে পাবো, এগুলো কিন্তু ন্যাচারালি তুমি বইয়ের মধ্যে এভাবে খুঁজে পাবে না। স্যার এক জায়গায় এরকম ভাবে পাওয়া যাবে না? না না, এক জায়গায় এগুলো পাওয়া যায়। এগুলো MCQ সলভ করতে করতে, এই যেমন মকটা দিতে গিয়ে তুমি আজকে এইটা জানতে পারলে, এরকম ধরনের জিনিস। তাহলে এগুলো মক পেপার বা MCQ পেপার দিলে তবে তুমি এক্সট্রা মিক্সড ইনফরমেশন গুলো পেয়ে যাবে, চ্যাপ্টারের মধ্যে কিন্তু এগুলো ন্যাচারালি থাকবে না। চলো, এবার বলছি কি, রাইট টু ইকুয়ালিটি আন্ডার কার মধ্যে পড়ছে? রাইট টু ইকুয়ালিটি কোথায় গেল? তো 14 থেকে 18-র মধ্যে পড়ছে, গেল। A British citizen staying in India cannot claim to right to ট্রেড অ্যান্ড প্রফেশন। একজন বাইরের মানে নন সিটিজেন অফ ইন্ডিয়া, সে কিন্তু ব্যবসা করা আর প্রফেশনাল কোনো অধিকার পাবে না। সে ইকুয়ালিটি বিফোর ল পাবে, কারণ কি এই ইকুয়ালিটি বিফোর লটা তো ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এসছে। আমি বলেছিলাম তোমাদেরকে একটুখানি, তার একবার শুনে রাখো। ইকুয়ালিটি বিফোর ল, এরা হচ্ছে দুটো কনসেপ্ট রয়েছে। একটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট, আর একটা রয়েছে আমাদের হচ্ছে ইউএসএ, এই ইউকে কনসেপ্ট, ঠিক আছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি, অবশ্যই একজন মানুষের জীবনের দিতে হবে, সেটা কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রেও সমান, মানে বিদেশিদের ক্ষেত্রে। অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়ন, বিদেশিদের ক্ষেত্রেও সেটা দেওয়া হচ্ছে। B.R. আম্বেদকর ডিসক্রাইব অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়া, এটা কত নম্বর আর্টিকেলকে বলেছিল? 32 আর্টিকেলকে 32। বলেছিল। আচ্ছা, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট গ্রাম ন্যায়ালয় অ্যাক্ট? আমি বলেছিলাম যখন তোমাদেরকে মানে পঞ্চায়েত রাজ পড়িয়েছিলাম, যে আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার সর্বনিম্ন একটা সেক্টর। সর্বোচ্চ সেক্টর যেমন সুপ্রিম কোর্ট, তেমন সর্বনিম্ন সেক্টর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ পঞ্চায়েত। তাহলে এই জন্য এই গ্রাম পঞ্চায়েতকে ন্যায় পঞ্চায়েতও বলা হয়। গ্রাম ন্যায়ালয় ক্যান হিয়ার অনলি সিভিল কেস, নট ক্রিমিনাল কেস, and in the act allows local activities as কি বলছে, mediator। কি বলছে না, গ্রাম ন্যায়ালয় হিয়ার ক্যান অনলি সিভিল কেস, নট ক্রিমিনাল কেস। মনে রাখবে, এটা লিগ্যাল ম্যাটার হলেও এই আইনি জটিলতা কিন্তু হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত দেখে না। কারণ আইনি জটিলতার দিয়ে তো এর মধ্যে ডিল করতে ইনি পারেন না, কারণ এরা কেউ প্রফেশনাল বিচার ব্যবস্থার লোক নন। এখানে লোকাল কোনো ঝামেলা মেটানো, দ্বন্দ্ব মেটানোর কাজে ব্যবহার করা হয়, যদিও এখানে বিচার ব্যবস্থাটা ওইভাবেই হয়। ওই জন্য সিভিল বলো ক্রিমিনাল বলো, কোনো কেসই কিন্তু গ্রাম ন্যায় পঞ্চায়েতে হয় না। কি হয়? অ্যালাউস লোকাল সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাজ এ মিডিয়েটর। কোন একটা যুদ্ধ হয়েছে, অমুকের বাড়ির মুরগি চুরি হয়েছে, কারুর বাড়ির গরু হচ্ছে বেড়া ভেঙে দিয়েছে, এই সমস্ত টাইপের যে কেসগুলো, মানে কারোর সমস্যার সমাধান করা, সেগুলো হয় এই ভিলেজ পঞ্চায়েতে। যদিও আমরা সিনেমায় দেখেছি যে অনেক পঞ্চায়েত ব্যবস্থা কি যেন বলা হয়, সারপঞ্চ, তারা হচ্ছে অনেক বড় বড় কেসের সমাধান করে ওই গাছের তলায় বসে, ওগুলো হচ্ছে সিনেমাটিক ম্যাটার, অরিজিনালি নয় এগুলো। আচ্ছা, হুইচ অ্যামেন্ডমেন্টস আর রিলেটেড টু রাইজিং দ্য নাম্বার অফ মেম্বার অফ লোকসভা অ্যান্ড ইলেক্টেড ফ্রম দ্য স্টেট? তো এটা 17 and 31st অ্যামেন্ডমেন্টের রয়েছে, আমাদের লিস্ট অনুযায়ী মুখস্থ করলে মেটে যাবে। হুইচ শিডিউল লিস্ট আর নেম দ্য স্টেট অ্যান্ড স্পেসিফিক দেয়ার টেরিটরি? ফার্স্ট শিডিউলেই রয়েছে এটা। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কমিটি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি? তো
তো চেয়ারম্যান ছিল আমাদের ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, সেটা হচ্ছে নেহেরু। বেশ কিছু কমিটি ছিল যেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দপ্তরগুলো নেহেরু আর রাজেন্দ্র প্রসাদের দখলে ছিল, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কমিটিগুলো। হুইচ সাবজেক্ট আন্ডার ইউনিয়ন লিস্ট অফ দ্য সেভেন শিডিউল, তার মধ্যে কি পড়ছে, এইটা পড়ছে একদম, রেগুলেশন অফ লেবার অ্যান্ড সেফটি ইন মাইনর মাইন্স অ্যান্ড অয়েল ফিল্ডস। আচ্ছা, হু ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ তামিল লিটারেচার। ফাদার অফ তামিল লিটারেচার আমরা কাকে বলেছিলাম, অগাস্তিকে বলেছিলাম। এটা হচ্ছে সঙ্গম এজের মধ্যে পড়ছে। আমি তোমাদেরকে সঙ্গম এজের একটা আপ টু ডেট আপডেট একটা নোটস দিয়ে দেবো, যাদের যাদের সঙ্গম এজ হয়ে গেছে তারা ওখানে কিছু কিছু ইনক্লুড করে নেবে, আমি ওটাকে আপডেট করছি, সঙ্গম এজটা আমি আবার দিয়ে দেবো। ফাউন্ডার অফ লোদি ডাইন, সব ছাড়ো, এসব প্রশ্নগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তারিকি, ফিরোজ শাহী, ডাইরেক্ট যেগুলো দেওয়া এগুলো তো না জানলে কিছু করার নেই, ওই জন্য আমি এখানে স্কিপ করেছি। পতঞ্জলি, কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র শুঙ্গ, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, অর্থশাস্ত্র ডিসকভার করছে শ্যাম শাস্ত্রীর দ্বারা 1905-এ, এবং এটা নেপাল থেকে আবিষ্কার হচ্ছে অর্থশাস্ত্রটা, নেপাল এই থেকে নামটা জানি স্যার, সালটা জানি না। শ্যাম শাস্ত্রী 1905-এ নেপাল থেকে আবিষ্কার করছেন। আচ্ছা, অর্থশাস্ত্র সাবজেক্ট ম্যাটার কি বলতে পারবে? সেই তো স্টেট ক্রাফট অ্যাডমিনিস্ট্রেশন, স্যার। অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন, স্টেটক্রাফট, পলিটিক্স রয়েছে এর মধ্যে, কিন্তু ইকোনমিক্স কোনো রিলেটেড ইনফরমেশন নেই। আচ্ছা, আলাউদ্দিন খলজি কবে গুজরাট দখল করেছিল, এটা খুব কিন্তু ভাইটাল একটা তথ্য। আর আলাউদ্দিন খলজি যত অ্যানেক্সেশন করেছেন তার মধ্যে গুজরাট অ্যানেক্সেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সেখানে রাজপুতরা বসে আছে। তো এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, আকবর অফ গুপ্তা এজ কাকে বলছে সব ছাড়ো। রক এডিক্টে প্যাটার্নাল টাচ মানে হচ্ছে ওই প্রত্যেকটা প্রজা আমার সন্তান তুল্য, মানে কি সকল প্রজা সন্তান সমূহ যে একটা বাৎসল্যতা ছিল সম্রাট আকবরের মতো, সেটা তার মেজর রক এডিক্ট 6 এর আন্ডারে আমরা পেয়েছি। আচ্ছা, আইবিসি যে ড্রাইং আপ হয়েছিল ঘরঘরা নদীর কারণে, সেটা বলেছিলেন ডিপি আগরওয়াল। কেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে ডিক্লাইন হয়েছিল তার লিস্ট আছে তোমাদের কাছে, সেটা মুখস্থ করলে কাউন্ট পেয়ে যাবে। ঘরঘরা রিভারের আর একটা নাম কি, ঘাঘর রিভারকে আমরা আর একটা কোন নামে পরিচিতি পাই এনশিয়েন্ট হিস্ট্রিতে? সরস্বতী। হুম। আচ্ছা, ফুড প্রডিউসিং কালচার ইন হিউম্যান হিস্ট্রি ওয়াজ স্টার্টেড ইন নিওলিথিক এজ, একদম নবপ্রস্তর যুগে আমরা প্রথম চাষের ব্যবস্থা প্রমাণ পাচ্ছি। আচ্ছা, কিংডম অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইফ অফ বুদ্ধা, কোশলে আমরা পাচ্ছি। এটাও কিন্তু খুব আসে এই প্রশ্নটা, মানে খুব কমন একটা প্রশ্ন, এই যে অ্যাসোসিয়েটেড উইথ ইয়ে কোশল ডাইনেস্টির আন্ডারে পড়ছে, কারণ পাওয়া কুশল আর পুরীও। অশোকের মধ্যে আমি ছিলাম, হ্যাঁ, কনফিউজ ছিলাম। না, এটা হচ্ছে এটা হচ্ছে কোশলটাই হবে, একটাই অ্যান্সার, এটা ভালো করে মুখস্থ করে রাখবে। আচ্ছা, এটা তো কতগুলো তীর্থঙ্কর ছিল, কমন একটা গেল। নেক্সট, এইটা এইটা অনেকের আমি ভুল দেখলাম এই প্রশ্নটা। অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরো, এটা তো বুদ্ধিজমের যে নোটটা রয়েছে সেখানে তো এই তৃষ্ণা কথাটা লেখাই রয়েছে একদম। স্যার এটা ওই স্ক্যানারেও আছে স্যার, কোন তৃষ্ণা সালে যেন বলে, এসেছিল। হ্যাঁ, এটা মানে প্রিভিয়াস ইয়ারে ডিজায়ার অনেক আছে প্রশ্ন। না, এজন্য বোঝা যাচ্ছিল না মনে হয়। ওটা তো ইংলিশ টার্ম, আর এখানে হ্যাঁ, তো দেওয়া সব সংস্কৃত টার্মে দেওয়া, তো এটা হচ্ছে তৃষ্ণা। আচ্ছা, হু ওয়াজ লাক্স বক্স, উনি 1 লাখ টাকা গরিবদের মধ্যে দান করেছিলেন বলে ওনার নাম হয়েছে, আইবকের নাম লাক্স বক হয়েছে। মঙ্গল রুলার চেঙ্গিস খান ইনভেডেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ ইলতুৎমিশ, মঙ্গল সরি, কবে এসেছিল এই বেটা চেঙ্গিস খা, স্যার কবে বারোশো এসেছিল? একুশ হুম। 1221। হ্যাঁ। আচ্ছা, হু ইজ কনসিডার অ্যাজ দ্য প্রিন্স অফ পিলগ্রিমস, এটাও আমার ভুল দেখলাম, ফাইনের সঙ্গে গুলিয়ে ফেলেছো তোমরা সবাই, তো এটা গুলিয়ে ফেলো না, প্রিন্স অফ পিলগ্রিমস মুখস্থ করে নাও একদম, প্রিন্স অফ পিলগ্রিমস হিউয়েন, একদম মুখস্থ করে নাও এটা, ফাইহিনের সঙ্গে দেখলাম সবাই গুলিয়ে ফেলছো বারবার করে। হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি, আচ্ছা গেল। গুপ্ত এজ কে গোল্ডেন এজ, স্মিথ, এটাও আসে পরীক্ষায় খুব এই প্রশ্নটা। আচ্ছা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে ফাউন্ড হয়েছে, 1861 দিয়েছেন জন মার্শাল। আর রবার্ট ব্রুসকে কি বলা হয়, ফাদার অফ সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি,
সেটা হচ্ছে রবার্ট ব্রুসকে আমরা বলছি, তাই তো? আচ্ছা চলো নেক্সট। হু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া ইন দ্য ফার্স্ট টাইম? এই জায়গায় তিনটে যে অ্যান্সারই দেওয়া রয়েছে, এই প্রশ্নটাই আমাদের তিনটে কনফিউশন হয়, কুষাণ, গুপ্ত না ইন্দো গ্রিক। যদি আমাদের প্রশ্ন, হ্যাঁ স্যার বলো। স্ক্রল, আচ্ছা এবার ঠিক হুম, আছে, আমার হয়তো আটকে আচ্ছা গেছিল। এই জায়গায় আমাদের ধরো তিনটেই আটকাই, যে কে প্রথম ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছিল সোনা কয়েন। তো তিনটেই অপশনে রয়েছে, কুষাণ, গুপ্ত আর ইন্দো গ্রিক। ইন্দো গ্রিকরা ভারতবর্ষে প্রথম সোনার কয়েন আবিষ্কার মানে ইন্ট্রোডিউস করলো। ভারতবর্ষে বসবাসকারী কোন ডাইনেস্টি যদি প্রথম সোনার কয়েন ইন্ট্রোডিউস করে সেটা হচ্ছে কুষাণ। আর কোন ভারতীয় ডাইনেস্টি যদি প্রথম সোনার কয়েন ইন্ট্রোডিউস করে তখন হবে গুপ্ত। কি বললাম? নর্মালি ভারতে প্রথম ইন্ট্রোডিউস করেছে বিদেশি, ইন্দো গ্রিক। ভারতে বসবাসকারী মানে ভারতে কোনো ডাইনেস্টি যদি প্রথম করে থাকে তাহলে কুষাণ। আর ভারতীয় ইন্ডিয়ানস হিসেবে কোনো ডাইনেস্টি যদি প্রথম সোনার কয়েন ইন্ট্রোডিউস করে গুপ্ত। ক্লিয়ার? এইগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। Which marble was used as a material of painting in which art from? আচ্ছা, which marble was used as a material of painting in which art form? স্যার ঠিকই আছে। আচ্ছা হোয়াইট মার্বেল, আমি হুইট হ্যাঁ বলছি। আচ্ছা হোয়াইট মার্বেল, এই হোয়াইট মার্বেলটা ইউজ করা হতো সাতবাহনদের সময়। তো সাতবাহনদের সময় হচ্ছে অমরাবতী স্কুল অফ আর্ট ছিল, যার মেন ইউজ ছিল হচ্ছে সাদা মার্বেলের ওপরে। মথুরা স্কুল অফ আর্ট হচ্ছে তোমার কুষাণদের জন্য। আর গান্ধার স্কুল অফ আর্ট হচ্ছে ইন্দো গ্রিকদের জন্য। যে ইন্দো গ্রিকদের এই গান্ধার স্কুল অফ আর্ট পরবর্তীকালে কুষাণরাও অ্যাকোয়ার্ড করে। ফলে কুষাণদের সময় আমরা দুই ধরনের স্কুল অফ আর্ট পাই, গান্ধার আর মথুরা। আর যদি প্রশ্ন আছে পার্টিকুলার কুষাণদের জন্য কোনটা, তাহলে সেটা হবে মথুরা স্কুল অফ আর্ট। চলো নেক্সট। জিজিয়া ট্যাক্স ইন্ট্রোডিউস হচ্ছে প্রফেট মোহাম্মদের দ্বারা প্রথম, ঠিক আছে? কারণ এখানে যদি প্রফেট মোহাম্মদ না থাকতেন তাহলে কেসটা অন্য কিছু ছিল, কিন্তু এখানে প্রফেট মোহাম্মদ আছেন কিন্তু। স্যার, না বন্ধ থাকলেও না বন্ধ করে কে? আচ্ছা বলো কি হু কম্পোজ, তাহলে সেখানে আমরা কার কথা বলবো? সেটা হচ্ছে আমাদের ইলতুৎমিশ, ঠিক আছে? সবার প্রথম কি বললেন স্যার, বুঝলাম না। ইলতুৎমিশ না, ইলতুৎমিশ কি করেছিল? জিজিয়া ট্যাক্স ইন্ট্রোডিউস করেছিলেন, ওই- ঠিক আছে? বন্ধ কিন্তু আকবর এখানে, তো। হ্যাঁ কিন্তু এখানে আমাকে দেওয়া আছে আকবর, তো অনেক পরে পাচ্ছি আমরা, ঠিক আছে? হ্যাঁ বন্ধ হচ্ছে আকবরের সময় গিয়ে। আচ্ছা প্রফেট মোহাম্মদ অপশনে আছেন, তাহলে আমাকে এখানে ওনাকে অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা হু স্টার্টেড বন্দেগানি চেহেলগানি? ইলতুৎমিশ শুরু করেছিলেন, আর বন সেটাকে বন্ধ করেছিলেন। বন্দেগানি চেহেলগানি মানে কি? 40 জন মাতব্বর লোকের একটা দল বা একটা পারিষদ বলা যেতে পারে। আচ্ছা হু ইন্ট্রোডিউস কুলিনিজম? এখানে কিলিনিজম দেওয়া রয়েছে। কুলিন প্রথা কে চালু করেছিলেন? সেটা হচ্ছে বল্লাল সেন, কুলিন প্রথা। গায়ত্রী মন্ত্র মেনশন রয়েছে কত নম্বর মন্ডলে? 3 নম্বরে গেল। আচ্ছা এবার দিয়েছি কি, কনসিডার দ্য ফলোইং ফ্রম দ্য স্টেটমেন্ট পার্সোনাল ইনকাম রেফার্স। কটা কোশ্চেন দেওয়া? 76টা, বেশি তো। 200 200। না না, ইতিহাসে এই কটা প্রশ্ন নাকি? শুরু হয়েছে কোথা থেকে? 51 থেকে শুরু হয়েছে, 51 থেকে শুরু করে 75, মানে 25টা ইতিহাসের প্রশ্ন, আর নেই ইতিহাসে। আচ্ছা দেখছি কি স্যার এই দেওয়া রয়েছে। 90-এর পর থেকে আবার আছে দেখছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে কি বলছে, কোন স্টেটমেন্টটা এখানে ঠিক? পার্সোনাল ইনকাম রেফার্স টু ইনকাম অফ ইন্ডিভিজুয়াল অফ এ কান্ট্রি। অবশ্যই তার ইনকাম ট্যাক্স ওইভাবে হয়। and income at the disposable after paying direct tax is called the disposable income. disposable income আর রিয়েল ইনকাম দুটো ইনকাম তোমাদেরকে আমি বলেছিলাম। তো ডিসপোজেবল ইনকাম মানে কি? যে স্যালারিটা আমাকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেখান থেকে ট্যাক্স এবং বিভিন্ন রকম ট্যাক্স কেটে নিয়ে যেটা আমি মাসের শেষে হাতে পাই, যেটা এবার আমি আমার মতো খরচ করব বা সেভিংস করব, সেটা পুরোটা আমার ব্যাপার, সেটাকে বলছি ডিসপোজেবল ইনকাম। আর রিয়েল ইনকাম মানে কি? যে স্যালারিটা আমি পাচ্ছি এটা দিয়ে আমার দৈনন্দিন প্রয়োজনীয় যতগুলো জিনিস আমি ফুলফিল করতে পারবো সেটাকে বলবো রিয়েল ইনকাম। ফর এক্সাম্পল
তোমার 5 বছর আগে তোমার স্যালারি ছিল হচ্ছে 15,000 টাকা বা 10,000 টাকা স্যালারি ছিল। এই 10,000 টাকার স্যালারিতে তুমি তোমার দৈনন্দিন জিনিস তুমি 10টা কিনতে পারতে। আর আজ তোমার স্যালারি 25,000 টাকা, কিন্তু তুমি তোমার দৈনন্দিন যে জিনিস সেটা তুমি এখন মাত্র 7খানা কিনতে পারো, ফুলফিল করতে পারো। তো যতই তোমার স্যালারি ইনক্রিজ করুক না কেন, তোমার রিয়েল ইনকাম কিন্তু কমে গেছে। এটা হচ্ছে একটা মেথড, যে আমাদের এই যে ইনফ্লেশন শর্টে বোঝার একটা মেথড কিন্তু রিয়েল ইনকাম আর ডিসপোজেবল ইনকাম, তাহলে বোথ হয়ে গেল। হুইচ ইজ অ্যাডেড টু ন্যাশনাল ইনকাম হোয়াইল ক্যালকুলেটিং পার্সোনাল ইনকাম, তাহলে ট্রান্সফার পেমেন্ট টু ইন্ডিভিজুয়াল। হুইচ মেথড আর ইউজ টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম, সবগুলো দিয়ে 3টে মেথডে আমরা জানি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়, তো এই হচ্ছে সেই 3টি মেথড। ন্যাশনাল ইনকাম এস্টিমেশন ইজ দ্য রেসপন্সিবল অফ সিএসও। এনএসএসও ডেটা কালেক্ট করে সিএসও কে পাঠায়, আর সিএসও সেখান থেকে এস্টিমেট করে ন্যাশনাল ইনকামকে। এবার এর মধ্যে কোনটা সঠিক স্টেটমেন্ট? সিএসও ইজ আ প্রিমিয়ার statistical institution for collecting data in India, and present in national income estimate as twice in a year. হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 2 নম্বরটা ডেফিনেটলি ভুল আছে। স্যার 2 নম্বরটায় তো ওই হাফ ইয়ারলি ব্যাংক আর ইয়ারলি ব্যাংক দুটো ছুটি পাওয়া যায়, তো স্যার ওটা তো ওই জন্য তো দুবার হওয়ার কথা। না, ব্যাংকিং দেখো, তুমি যদি ধরো ব্যাংকে আরবিআই ক্যালকুলেট করে বছরে 2বার, বছরে 3বার ক্যালকুলেট করে আরবিআই, কিন্তু এই এস্টিমেট কমিটি বছরে 1বার ক্যালকুলেট করে। আরবিআই তে বছরে 3বার না তো 4বার হয়। তুমি দেখবে ওই যে রেপো রেট, ব্যাংক রেট, রিভার্স রেপো রেট প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু ওরা আপডেট দেয়, বুঝতে পেরেছো? এবং ওখানে কিন্তু দিয়ে দেয় যে হচ্ছে এটা কোন মাসের রিপোর্ট। তোমরা যখন মেন্স দেবে, তখন তোমাদের যদি মেন্সে প্রশ্ন আসে রেপো রেট কি, মানে রেপো রেটের পার্সেন্টেজ কত, তখন তোমাকে মাস উল্লেখ করে দেবে যে এই মাস অনুযায়ী রেপো রেট কত। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডেফিনেটলি দেবে, বুঝতে পেরেছো? এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা চলো 82। অ্যাজ স্যার পার এটা তো ইনফরমেশন মানে এটা ইনফরমেশন এতে ছিল না, নোটে সম্ভবত লেখাই ছিল না। এগুলোর ইনফরমেশন কোথায় পাবো? কার সিএসও সম্পর্কে? না, সিএস এর মধ্যে কবার এস্টিমেট করে না করে এগুলো ইনফরমেশন না, স্যার। সিএসও বছরে 1বার করে, এগুলো 1 ইয়ার ইয়ারলি হয় এগুলো এস্টিমেশন। ঠিক আছে, আচ্ছা এগুলো ইয়ারলি এস্টিমেশন। তুমি যেটা কথা বলছো এটা রিজার্ভ ব্যাংকের নিজস্ব হিসাব নিকাশ। ওটা সিএসও বছর, স্যার, রিজার্ভ ব্যাংক তাহলে বছর। ওই যে প্রতি বছরে আমরা যে ছুটি পাই না স্যার, এপ্রিলের দিকে একবার ওই হাফ ইয়ারলি ব্যাংক বলে একটা ছুটি দেয়, হ্যাঁ, ক্যালেন্ডারে ওটা লাল কালি ব্যাংকের, ওটা ব্যাংকের নিজস্ব, ওটা এস্টিমেট করছে। এখানের সঙ্গে জাতীয় আয়ের এস্টিমেশন কমিটির কোনো সম্পর্ক নেই। ওটা আরবিআই আর ব্যাংকের ব্যাপার। হ্যাঁ, ওটা আরবিআই আর ব্যাংকের ব্যাপার সম্পূর্ণ। ওখানে বছরে আরবিআই নিজে বছরে 4বার ক্যালকুলেট করে। হুম। ওটা ছাড়ো, ওটা আরবিআই ব্যাংকিং সিস্টেমের ব্যাপার ওখানে। হ্যাঁ, আচ্ছা তারপরে এখানে কি আসছে? অ্যাজ পার সিএসও ক্লাসিফিকেশন হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফল আন্ডার দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আচ্ছা আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে কোনটা পড়ছে না? কনস্টিটিউশন, ম্যানুফ্যাকচারিং, ফিশারিজ অ্যান্ড মাইনিং। কি কোন ফিশারি, সেক্টর? এটা কনস্ট্রাকশন হতো না? ওটা স্যার কনস্ট্রাকশন হতো, ওটা কনস্ট্রাকশন। কনস্টিটিউশন হ্যাঁ, নয়। আমিও তো তাই পড়তে গিয়ে কনস্টিটিউশন দিল কেন, টাইপিং মিস্টেক সব। আচ্ছা চলো, এটা এগুলো কোন কনস্ট্রাকশন। চ্যাপ্টারের কোশ্চেন? এটা হচ্ছে তোমার সেক্টরস এর মধ্যে পড়ছে, এটা ইকোনমিক সেক্টর। করেছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে একদম প্রথম দিকের টাইপ। আমাদের সেক্টর কটা বলো দেখি? এই 3টে মেন 3টে। আর আরো 2টো আছে, দুটো কুইনারি আর আদার্স, কোয়াটারনারি। দুটো আদার্স রয়েছে তাই তো। হুম। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার আছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে সেই সেক্টর গুলোকেই বলবো যাদের উৎপাদন হচ্ছে প্রাকৃতিক রসদ থেকে, 3টা তো মানে স্যার। না 5টা টোটাল, তোমাদের পরেই কি যেরকম ভুলে স্যার গেছি তো। প্রাইমারি, সেকেন্ডারি হুম আর হুম সার্ভিসেস, আর হ্যাঁ কোয়াটারনারি আর কুইনারি।
হ্যাঁ, রিমেন। তাহলে 5টা হলো না, ও হ্যাঁ অ্যাকচুয়ালি 3টে, কিন্তু এই দুটো হচ্ছে এক্সট্রা, শেষের দুটো। তো মেন যে 3টের মধ্যে প্রাইমারি সেক্টর গুলো কোনটাকে বলবো, যাদের উৎপাদন হচ্ছে প্রাকৃতিক রসদ থেকে। মানে কি, এই যে ফিশারি, এটা তো মাছ তো প্রাকৃতিক জিনিস। তারপরে এগ্রিকালচার এর মধ্যে পড়ছে, প্রায় গেল। মাইনিংও কিন্তু হচ্ছে তোমার প্রাকৃতিক সেক্টরের মধ্যে পড়ছে। মাইনিং একটা কনফিউশনাল ম্যাটার। মাইনিং সেক্টরটা যখন তুমি খনিতে খনন করছো সেটা প্রাইমারি সেক্টর, কিন্তু এই মাইনিং এর জিনিসপত্র যখন কারখানায় প্রসেসিং করছো তখন আবার সেটা সেকেন্ডারি সেক্টর। তাহলে সেকেন্ডারি সেক্টর মানে কি, কারখানাতে যেগুলো প্রসেসিং হচ্ছে, প্রসেসিং জাত জিনিসপত্র, তারা সবাই হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। এগুলো কি সবগুলোই সিএসও ক্লাসিফিকেশন? সবগুলো সিএসও ক্লাসিফিকেশন, কারণ সিএসও তো আলটিমেটলি কাজই হচ্ছে তোমার সবকিছুর হিসেব রেখে তারপরে ফাইনালি দেশের উন্নতি অবনতি হচ্ছে কিনা তার রিপোর্ট পেশ করা। সবকিছু অর্থনৈতিক রিলেটেড সমস্ত ম্যাটার সিএসওর কাছে ইনফরমেশন যাবে। কারণ তুমি এক বছরে কতটা বিজনেস করছো, কতটা লস খাচ্ছ, সেগুলো তো সিএসওর আইডিয়া আসতে হবে, তবেই তো সে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনটা করতে পারবে। তাহলে এগুলো সব সিএসও ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি দেখলাম, তা আর ম্যানুফ্যাকচারিং তো রয়েছে আমাদের তোমার প্রোডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে। আর একমাত্র ফিশারিজটা হচ্ছে আমার প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। আচ্ছা, সার্ভিস সেক্টর মানে কি? সার্ভিস সেক্টর মানে হচ্ছে, সার্ভিস সেক্টরকে বলছে না টার্সিয়ারি সেক্টর, মানে তোমার অফিসিয়াল যে সমস্ত ওয়ার্কিং রয়েছে, সার্ভিস করা, অফিসিয়াল ওয়ার্কস যেগুলো রয়েছে সেগুলো সব পড়ছে। মানে ব্যাংকিং সেক্টর, তোমার এডুকেশনাল সেক্টর, এরা সবাই পড়ে যাচ্ছে তোমার মেন টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের মধ্যে। ঠিক আছে, চলো। As per CSO classification, which of the following does not fall under finance and real estate category? ঠিক আছে, আচ্ছা, এই কনস্ট্রাকশন জিনিসটা কিন্তু ফাইন্যান্স এন্ড রিয়েল এস্টেট ক্যাটাগরির মধ্যে পড়ে না। ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর এন্ড রিয়েল এস্টেট নিজে এরা কিন্তু এর মধ্যে পড়ছে। কনস্ট্রাকশন কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, কনস্ট্রাকশন সেক্টরটা। আমরা রিয়েল এস্টেটের সাথে কনস্ট্রাকশন সেক্টরটাকে গুলিয়ে ফেলি, কিন্তু রিয়েল এস্টেট জিনিসটা একটু সামান্য ডিফারেন্স রয়েছে কনস্ট্রাকশন সেক্টর থেকে। ঠিক আছে, as per CSO classification, which of the following does not fall under industrial sector? ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে কে পড়বে না? তোমার ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, কারণ এটা হচ্ছে তোমার সার্ভিস সেক্টরের জিনিস। ইন্ডাস্ট্রি, এই ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন। ঠিক আছে, নেক্সট, আইডেন্টিফাই দ্য রাইট স্টেটমেন্ট। Data for NI and PCI, per capita income, national income and per capita income are collected at current price. They are deflected using the deflector index to get value at constant price. অবশ্যই কারেন্ট প্রাইস এন্ড কনস্ট্যান্ট প্রাইসের ওপর বেস করেই কিন্তু আমাদের ন্যাশনাল ইনকাম আর পার ক্যাপিটা ইনকাম কিন্তু ফিক্সড করা হয়। কারণ একটা তোমাকে বর্তমান রেট দেখাবে আর একটা তোমাকে ভেরিয়েশন দেখাবে, দুটোর উপর জাজমেন্ট করেই কিন্তু আমাদের এই পার ক্যাপিটা ইনকাম আর ন্যাশনাল ইনকাম ফিক্সড করা হচ্ছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ কান্ট্রিজ ইকোনমি, আমাদের কি হয়, পার ক্যাপিটা ইনকাম দিয়েই আমরা বুঝতে পারি কতটা গ্রোথ হয়েছে। হুইচ ফ্যাক্টরি বাই দ্য আরবিআই টু ডিটারমাইন দ্য নাম্বার অফ নোটস টু বি ইস্যুড বাই ইট। আচ্ছা, কি কারণে হচ্ছে তারা নোটের ইয়ে করবে, গ্রোথনেসটা বাড়াবে? জিডিপি গ্রোথ, ইনফ্লেশন, সার্ভিস স্টক, রিজার্ভ স্টক, সবকিছুর উপরেই বেস করে নোট ছাপাবে কি ছাপাবে না এটা ডিপেন্ড করে। অ্যাকর্ডিং টু হুইচ সেকশন অফ আরবিআই অ্যাক্ট 34, স্যার আরবিআই ওটা ইজ লায়াবল টু রিজার্ভ স্টকটাই বোধহয় মেন না ওটা? রিজার্ভ স্টকটা হচ্ছে মেন, শুধু নয়, তোমার ইনফ্লেশনটাও তো একটা কি ফ্যাক্টর যার উপর বেস করে টাকা ছাপানো হবে কি হবে না ডিপেন্ড করছে। কোশ্চেন বুঝতে গুলো স্যার পেরেছো? সত্যি মানে খুব ই লেভেলের, ভাবার লেভেলের, খুব ভাবার ভাবতে হবে। লেভেলের প্রশ্ন তো এগুলো। এটা শুধু ইন্ডিয়ার বলে নয়, যে কোনো দেশের। তুমি কিছুদিন আগেই তো তোমরা তো মানি হাইস্ট দেখছিলে, মনে আছে? ওখানে কি বললো যে টাকা যদি, সোনা যদি চুরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেশে হচ্ছে অর্থ ব্যবস্থা ডাউন খেয়ে যাবে। সোনার সোনা তো রয়েছে ব্যাংকের ভল্টে, তার সঙ্গে দেশের অর্থ ব্যবস্থা ভেঙে পড়ার ব্যাপারটা কি হয়ে দাঁড়াচ্ছে? তুমি দেশের রিজার্ভ স্টকটাকে তুমি
সিজ করে নিচ্ছ, তার মানে তো তোমার দেশের অর্থনৈতিক অবস্থার উপর যে এফেক্ট পড়বে। সবাই তো চাইবে যতটা বেশি সম্ভব আমি টাকা মার্কেট থেকে কালেক্ট করে নেবো, সঙ্গে সঙ্গে হু হু করে দাম বাড়িয়ে দেওয়া হবে। তাহলে হলো না জিনিসপত্রের মূল্য বৃদ্ধি। ওখানে তো ওই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, মানে ওইভাবেই ব্ল্যাকমেল করানো হয়েছিল। সেম জিনিস এখানেও দেখানো হচ্ছে। 88, এটা মুখস্থ করে রাখবে সেকশন গুলো। এটা রিজার্ভ ব্যাংকের এই নয় যে এটা তাহলে কি স্যার এই ধরে ধরে সমস্ত আর্টিকেল মুখস্থ করবো না, কিছু গোনাগাঁথা প্রশ্ন দেয় এবং মনে রাখতে হবে তারা যে প্রশ্নগুলো দেবে সবগুলোই যে আমার পারকতা হচ্ছে তা নয়, এগুলো ছেড়ে দেওয়ার প্রশ্ন। এই প্রশ্নগুলোর পক্ষে এগুলো আমরা ছেড়ে বেরিয়ে যাব। হুইচ কয়েন ইজ নট ইস্যুড বাই আরবিআই? আরবিআই 1 টাকার কয়েন বাদ দিয়ে সবগুলোই ছাপায়। 1 টাকার কয়েন ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইস্যু করে, যেখানে ফাইন্যান্স সেক্রেটারি সই থাকে। আরবিআই ইজ আ মেম্বার অফ দ্য ফলোইং: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আইএমএফ, দুটোরই মেম্বার আরবিআই। তারপরে কি বলছে, হুইচ অফ দ্য স্যার ফলোইং ইজ প্রথমটা আর কি? কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ আরবিআই? প্রথমটা কি স্যার বলছো? হ্যাঁ, এই যে এশিয়ান। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরই একটা হচ্ছে সাব ব্রাঞ্চ, এডিবির ব্রাঞ্চ এটা। আচ্ছা, আমরা যখন আরবিআই ক্লাস করেছিলাম আমরা দুটো ইনস্ট্রুমেন্ট পেয়েছিলাম, একটা ছিল কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। তো কোয়ান্টিটেটিভ এর লিস্টের মধ্যে কি কি ছিল? সিআরআর, ব্যাংক রেট আর এসএলআর। এরা কোয়ান্টিটিকে জাজ করতো, প্রোডাক্টের কোয়ান্টিটিকে। হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং আরবিআই? আচ্ছা, RBI is the Central Bank of India, was established in 35 and it can issue currency notes. সব ঠিক আছে। ভুল কি? পার্সোনাল অ্যাকাউন্ট ক্যান বি ওপেন ইন আরবিআই, তুমি আরবিআই থেকে কখনো নিজের অ্যাকাউন্ট খুলতে পারবে না। হুইচ স্কিম ওয়াজ ফর্মুলেটেড বাই আরবিআই? আরবিআই তে কোন স্কিম ফর্মুলেট হচ্ছে? ব্যাংকিং ওম্বার্সমেন্ট স্কিম। বাকিগুলো কিন্তু সব সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, আরবিআই এর কোনো স্কিম নয়। হোয়াট would be the import of cash reserve of the state commercial cash reserve of the commercial bank of RBI conduct to sell the security? Impact on cash reserve of commercial banks of RBI conduct the sales of security? তাহলে সেটা কি হবে? যদি সিকিউরিটি বেচে দেয় তাহলে কি হবে? তার ইম্প্যাক্ট ক্যাশ রিজার্ভের উপর কমতে থাকবে, কমবে, ঠিক মানে আছে, ক্যাশ কমে রিজার্ভ যাবে কমে যাবে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। Which of the following works as a agent of RBI while it has no own office? আমরা বলি আর স্টেট ব্যাংক হচ্ছে আরবিআই এর ডান হাত, আরবিআই না থাকলে এ কাজ চালাবে, ওই জন্য ওদের অত গরম, লিঙ্ক নেই, ফেলিওর, ওই জন্য আরবিআই এমপ্লয়ীদের এত কেন ভাব, এই কারণের জন্য। নেক্সট, হুইচ ভায়োলেশন ক্যান নট বি সাবজেক্ট টু কম্প্রাইজ পেনাল্টিজ? Which violation cannot be subject to comprise penalties? Failure to keep or preserve book of account and accounting record. Failure to keep books of account or records in native language or English. Failure to have book of accounts audited and have finance statements attached to income tax return certified by independent CPA. আর ডি বলছে কি keeping two sets of books of account or record. তো এইটা হচ্ছে আমার একমাত্র জিনিস যেটা যদি ভায়োলেশন করা হয় সেটা কোনো রকম পেনাল্টির আন্ডারে পড়ছে না, উপরের প্রত্যেকটাই হচ্ছে কিন্তু মারাত্মক পেনাল্টি। অ্যাকাউন্ট রিলেটেড এই ভুলগুলো থাকা মানে হচ্ছে কিন্তু ব্লান্ডার হয়ে যাওয়া ব্যাংকের ক্ষেত্রে আর ব্যাংকের সুনামের ক্ষেত্রে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ মেজর বিজনেস ইন্টারনাল রেভিনিউ ট্যাক্স ইন দ্য ট্যাক্স কোড? সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এখানে যতগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কালেকশন এখান থেকে পাচ্ছি। ভ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপোর্শনাল ট্যাক্স। কারণ কি, ভ্যাট তো প্রপোর্শনাল রেশিওতে হচ্ছে, তুমি যত অ্যামাউন্টের প্রোডাক্ট নেবে তার উপরে বেস করে একটা রেশিও করে তোমাকে ভ্যাট নেওয়া হবে। ক্যাশ ডিভিডেন্ড রিসিভড বাই নন রেসিডেন্ট কর্পোরেশন ফ্রম ডোমেস্টিক কর্পোরেশন, এটাকে কি বলছে? এটা বলছে সাবজেক্ট টু ফাইনাল ট্যাক্স। Which of the following tax may be deducted from gross income?
গ্রস ইনকাম থেকে ডিডাক্ট করা হচ্ছে, সেটা কি ডকুমেন্ট স্ট্যাম্প ট্যাক্স। ডকুমেন্ট স্ট্যাম্প ট্যাক্স ডিপেন্ড করা হয় তোমার গ্রস ইনকামের উপরে। তারপরে চিল্কা লেক রিজিয়ন লাইজ বিটুইন দ্য ডেল্টা অফ মহানদী আর গোদাবরী। তো মহানদী গোদাবরীর ভেতর মিডিলে রয়েছে আমাদের চিল্কা। রিভার দামোদর ইজ কল্ড সরো অফ বেঙ্গল, কেন না প্রচুর বন্যা ঘটায় তাই। সায়ক ইজ দ্য ট্রিবিউটারিজ অফ ইন্দাস, এবং বলতো দেখি সায়ক ইন্দাসের কোন দিকের ট্রিবিউটারিজ, ডান দিক না বাম দিক, মানে রাইট অর লেফট? স্যার Right. ডান দিকে, মানে ওই রাইট ট্রিবিউটারিজ ওপরের দিকে রয়েছে। হ্যাঁ উপরের দিকে আছে। হ্যাঁ, রাইট ট্রিবিউটারিজ এর মধ্যে পড়ছে। তারপরে কি বলছে, 4 ইন ডিক্রিজিং অর্ডার অফ দ্য লেন্থ অফ রিভার দ্য কারেক্ট সিকোয়েন্স। আর যদি লেন্থ দিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র সব থেকে বড়, কারণ ব্রহ্মপুত্র প্রায় 2900 কিলোমিটারের হাইট মানে লেন্থ। গঙ্গা রয়েছে 2500 কিলোমিটার হাইট, গোদাবরী রয়েছে 1400, আর নর্মদা তো অনেক পরে 1300 সামথিং হাইট রয়েছে লেন্থ। ঠিক আছে, গেল। Which of the following which is the correct information about Himalayan river? Many Himalayan river have their source in the inner Himalayas. অবশ্যই তারা হিমালয়ের মধ্যেকার কোনো একটা অংশ থেকে তৈরি হয়েছে। they have a perennial flow মানে চিরপ্রবাহী, and they have a great capacity of erosion, তারা প্রচুর পরিমাণে ক্ষয় করে। আমরা দেখেছি কারণ তারা সব অ্যালুভিয়াল ট্র্যাক তৈরি করেছে। and they do not form gorge, তারা জর্জ ফর্ম করতে পারে না, এটা ভুল, কারণ ব্রহ্মপুত্র নদী নিজেই আহ নামচা বারোয়ার চারপাশ থেকে জর্জ ফর্ম করে ওয়েস্ট ইন্ডিয়াতে ঢুকেছে অরুণাচল প্রদেশ দিয়ে, তাহলে এটা ভুল। জর্জটা কি স্যার? জর্জ মানে হচ্ছে একটা ডিপ খাঁড়ি, একটা চ্যানেল তৈরি করে ঢোকে। ঠিক আছে, জর্জ মানে হচ্ছে একটা ডিপ খাঁড়ি চ্যানেল করে ঢোকা, অরুণাচল প্রদেশ দিয়ে ঢোকা। ব্রহ্মপুত্র লেন্থ কত? ব্রহ্মপুত্র দুটোর লেন্থ রয়েছে, 2880 রয়েছে, আর একটা রয়েছে 3048 কিলোমিটার। নতুন ডেটা বলছে ব্রহ্মপুত্র লেন্থ 3048 কি 3080 এরকম একটা হাইট রয়েছে, যেটা বলছে যে নতুন ডেটা বলছে ওর লেন্থ আরো বেড়ে গেছে, মানে 3000 লেন্থ বলছে নতুন ডেটা, রিসেন্ট ডেটা বলছে। আর আমাদের প্রচলিত ডেটা হচ্ছে 2880। এইবার হচ্ছে ম্যাচিং, এই ম্যাচিংটা অলমোস্ট তোমরা সবাই করেছো, কে কোথা দিয়ে উৎপত্তি হয়েছে এটাকে আমি স্কিপ করে গেলাম। তিস্তা ফর্মস আ পার্ট অফ দ্য মেজর রিভার সিস্টেম। তিস্তা কোথাকা থেকে তিস্তা ফর্ম মেজর রিভার সিস্টেম, মানে তিস্তা ব্রহ্মপুত্র থেকে মিশেছে। আমরা জানি তিস্তা কি জানো ফুলচারি, বাংলাদেশের ফুলচারিতে গিয়ে যমুনাতে গিয়ে মিশেছে, তাহলে ব্রহ্মপুত্রের একটি পার্ট হলো। বাই হোয়াট নেম ইজ দ্য গঙ্গা নোন এজ বাংলাদেশ পদ্মা? কোনটা ফলস এটা, তাই তো। কৃষ্ণা সার্ভস মহারাষ্ট্র and অন্ধ্রপ্রদেশ। কৃষ্ণা অবশ্যই মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ দিয়েই গেছে কৃষ্ণা, কারণ মহারাষ্ট্রের হচ্ছে তোমার থেকে আহ, ত্রিম্বকেশ্বর থেকে তৈরি হয়েছে, ত্রিম্বকেশ্বরের কাছ থেকে তৈরি হয়েছে কৃষ্ণা নদী। গেল। গোদাবরী সার্ভস এমপি, না গোদাবরী মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ দিয়ে গেছে, এটা ভুল। মহানন্দা সার্ভস বিহার আর উড়িষ্যা, ঠিক আছে। নর্মদা সার্ভস মহারাষ্ট্র আর এমপি। শুধু মহারাষ্ট্র এমপি নয়, নর্মদা নদী মহারাষ্ট্র এমপি আর গুজরাট তিনটের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং পেনিনসুলা রিভার ইজ ওয়েস্টওয়ার্ড ফলোইং? তাহলে দেখো মহানদী গোদাবরী কাবেরী সবাই ইস্ট ফ্লোয়িং, তাপ্তি হচ্ছে একমাত্র পশ্চিম বাহিনী। হুইচ রিভার নোন অ্যাজ বৃদ্ধ গঙ্গা? তো বৃদ্ধ গঙ্গা গোদাবরীকে বলা হয়, বা দক্ষিণ গঙ্গাও বলা হয় গোদাবরীকে, আর কাবেরীকে বলা হয় গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, পবিত্রতার জন্য, ঠিক আছে। মোস্ট অফ দ্য রিভার ফ্লোয়িং ওয়েস্টওয়ার্ড ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাট ডু নট ফর্ম ডেল্টা বিকজ হাই গ্রেডিয়েন্ট। যারা কেন মোস্ট অফ দ্য রিভার ফ্লোয়িং ওয়েস্টওয়ার্ড ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাট ডু নট ফর্ম ডেল্টা, কারণ অ্যাকর্ডিং টু ইনফরমেশন তাদের মধ্যে কি রয়েছে, হাই গ্রেডিয়েন্ট রয়েছে, মানে ওরা যে ইয়ের ওপর দিয়ে যায়, মানে যে প্রস্থ উপত্যকার উপর দিয়ে যায় সেটা হয় পুরোপুরি শক্ত শিলা দিয়ে গঠিত, সহজে ক্ষয় করতে পারে না, ফলে ওদের মাউথ পয়েন্টে কোনো ডেল্টা ফর্ম করে না। হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ ফিচার্স হিমালয়ান রিভার ফিচার্স, তাই তো এর মধ্যে কোনটা?
আচ্ছা চলো, হিমালয়ান রিভারের ফিচার্স দেখে নি কি কি আছে। দে আর ইউথফুল নেচার, ফর্মিং ডিপ জর্জ অ্যান্ড পারফর্মিং এরোশন। অবশ্যই হিমালয়ান রিভাররা নতুন, তারা জর্জের মধ্যে দিয়ে যায়, তারা ক্ষয় করে। দে আর ফ্রি টু ফর্ম দেয়ার কোর্সেস অ্যান্ড ফলো দ্য ডেনড্রাইটিক প্যাটার্ন। তারা মেনলি ডেনড্রাইটিক প্যাটার্নের মধ্যে দিয়ে যায়, মানে গাছের ডালপালা যেরকম চারিদিকে ছড়িয়ে থাকে ওই রকম। রিভার কোর্স টোটাল 9 থেকে 10 রকমের রিভার কোর্স হয়। আলাদা আলাদা তাদের গতি প্রকৃতি, তাদের স্ট্রাকচারের উপর বেস করে আমরা 9 থেকে 10 রকমের রিভার কোর্স পাই, যার মধ্যে একটা নাম হচ্ছে ডেনড্রাইটিক প্যাটার্ন। তো গঙ্গা, যে সমস্ত রিভার গুলো হিমালয় থেকে বেরিয়েছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে ডেনড্রাইটিক প্যাটার্নের মধ্যে পড়ছে, ঠিক গাছের ডালপালা যেরকম হয় সেরকম। দে হ্যাভ ভেরি লার্জ বেসিন। হ্যাঁ, গঙ্গার যে সমস্ত ডেল্টা রয়েছে তা লার্জ বেসিনের মধ্যে তো পড়ছে, কারণ এদের দ্বারা বানানো সমভূমি ভারতবর্ষের সব থেকে বড় সমভূমি। তাহলে এটা ঠিক, তাহলে অল আর রাইট। পরে, which of the following gives the correct descending order by length of the river of India? ডিসেন্ডিং অর্ডার যদি যাই, আমরা যেটা দেখছি গঙ্গার পরে গোদাবরী, কৃষ্ণা, তারপরে যমুনা রয়েছে, ইয়ামুনা রয়েছে, পরপর পরপর এইভাবে চলছে। লেন্থ গুলো মুখস্থ করে থাকলে তবে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের। নিয়ার দ্য লেক মানস সরোবর তিব্বত, দ্য রিভার হুইচ হ্যাজ ইটস সোর্স। সেটা কি? মানস সরোবর থেকে কোন কোন নদী তৈরি হয়েছে? ব্রহ্মপুত্র, সুতলেজ, ইন্দাস, তিনজনই তৈরি হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনল্যান্ড ড্রেনেজ এরিয়া? সম্বর, চিল্কা, মানস সরোবর আর রান অফ কচ্ছ। তাহলে সেটা হচ্ছে রান অফ কচ্ছে গিয়ে পড়েছে চিল্কা। দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে কুঞ্চিকল, যেটা বরাহি নদীর ওপর রয়েছে। হাইট কত? 435 মিটার। বরাহি নদীর ওপর কুঞ্চিকল। ইন হুইচ স্টেট ইজ যোগ লোকেটেড? কর্ণাটক। কনসিডার দ্য ফলোইং রিভার হুইচ রিভার বিল্ডস আ কমন ডেল্টা। কমন ডেল্টা তৈরি করেছে কে কে? গঙ্গার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র আর গঙ্গা দুজনে মিলে পদ্মা নাম নিয়ে ফাইনালি মেঘনা হয়ে পড়ছে। দ্য শিব সমুদ্রম ফলস ইজ অন, কোথায় রয়েছে? কাবেরী নদীর ওপর। উলার লেক অফ কাশ্মীর কি বলছে? লেক ফর্মড বাই টার্মিনাল মোরেনিক ড্যাম। মোরাইন মানে হচ্ছে এক বিশেষ ধরনের মাটিকে বলা হয়, ঠিক আছে, যেটা কাশ্মীরে রয়েছে, পাথুরে টাইপ। তো উলার লেক ওই চারপাশটা ওই রকম মাটির দ্বারা গঠিত, মানে নিচের যে ড্যামের যে ফ্ল্যাট পোর্শনটা সেটা ওই মোরাইন মাটি দিয়ে তৈরি হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং লেক ওয়ার ফর্মড বাই ভলকানিক অ্যাক্টিভিটিস? ভলকানিক অ্যাক্টিভিটিস দ্বারা কারা কারা তৈরি হয়েছে লেক গুলোর মধ্যে? লুনার, টোবা অ্যান্ড কেওলাদেও। ইস্ট ফ্লোয়িং রিভার্স ফ্রম রিফ্ট ভ্যালি। আমাদের যে সমস্ত নদী আছে তার মধ্যে নর্মদা, তাপ্তি, এরা সবাই রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে গেছে। আর পূর্ব দিকের মধ্যে একমাত্র দামোদর হচ্ছে রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে গেছে, কারণ দামোদর নিজে ছত্তিশগড় মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত, যেখানে কঠিন শিলাই হচ্ছে মেন কম্পাউন্ড। লেক সম্বর ইজ নিয়ারেস্ট টু দ্য সিটি অফ জয়পুর। দ্য নাগা হিলস ফ্রম দ্য ওয়েস্ট ওয়াটারশেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। এগুলো মুখস্থ করতে হবে। এটা কি অঙ্ক দিয়েছে? আচ্ছা, অঙ্কগুলোকে আমরা স্কিপ করে যাই। স্যার 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 বলো। ওই সিরিজটা শুধু একটু বলে দিন স্যার, প্রথমের যেটা ছিল ওইটা শুধু বলে দিন। এই সিরিজটা হ্যাঁ স্যার। 98 থেকে 94 4 ডিফারেন্স করেছে, তারপরে ডিফারেন্স করেছে 9, তারপরে করেছে 16। এটা স্কোয়ার ফর্মে আসছে। 4-এর ডিফারেন্স, ও 9-এর আচ্ছা ডিফারেন্স, আচ্ছা 16-র ডিফারেন্স, তার মানে 25-এর ডিফারেন্স হবে এর পরেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো। তারপরে কি বলছে? ফুড ক্যানস আর লোকেটেড উইথ দ্য টিন অ্যান্ড জিঙ্ক। কেন কোট করছে ফুড ক্যান গুলো টিন আর জিঙ্ক দিয়ে? তো আমাদের অপশন হিসেবে দিয়েছে জিঙ্ক ইজ আ মোর রিয়াক্টিভ দ্যান টিন। জিঙ্ক না করে টিন দিয়ে কেন করছে সেটাই বলছে, কারণ বেশি রিয়াক্টিভ হয়ে গেলে কি হবে? খাবারের সাথে বিক্রিয়া করে তা বিষক্রিয়া ঘটিয়ে দেবে, সেটাই হচ্ছে। জার্মান সিলভারে কি থাকে না? সিলভার থাকে না, তাহলে যেখানে যেখানে সিলভার আছে সেটা বাদ দাও, বাকিটাই হচ্ছে আমার জার্মান সিলভারের সংকেত। জেড এন, কপার অ্যান্ড নিকেল,
এটা দিয়ে আমার জার্মান সিলভার তৈরি হচ্ছে। থার্মাইট ইজ আ মিক্সচার অফ আয়রন অক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম। থার্মাইটটা কি কাজে ব্যবহার করা হয় বলো দেখি? ফাটল ছাড়াতে। থার্মাইট আর কোথায় কোথায় লাগে? ক্যালিকো প্রিন্টিং এ ব্যবহার করা হয় থার্মাইট, যেটা হচ্ছে মেটাল প্রিন্টিং হিসেবে ইউজ করা হয়, অন্যতম একটা ইউজেস এর থার্মাইট। অবশ্যই ঝালাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে, কিন্তু থার্মাইটটা কিন্তু আমাদের মেটাল প্রিন্টিং এর কাজেও ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোইং মেটাল হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? এটা মার্কিউরি। মার্কিউরির মেল্টিং পয়েন্ট কত বলুন? স্যার 27 স্যার ডিগ্রি। মাইনাসে আছে, অনেক বড়। মাইনাস অনেক বড়, তাহলে সে কতটা? -39 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, মার্কিউরির মেল্টিং পয়েন্ট। ইন দ্য থার্মাইট প্রসেস দ্য রিডিউসিং এজেন্ট ইজ অ্যালুমিনিয়াম পাউডার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ইনগ্রিডিয়েন্ট অফ গান মেটাল? গান মেটালে কি থাকছে আমাদের? কপার নাইট, এই পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে থাকছে কপার আর টিন, তাই তো? গান মেটালে থাকছে আমাদের কপার অ্যান্ড টিন, আর তার সঙ্গে পটাশিয়াম নাইট্রেটের কিন্তু মিক্সার থাকছে, সালফার থাকছে মানে পাউডার হিসেবে। আর হুইচ ওয়ান ইজ ইউজড ফর ডিকালারাইজড অফ গ্লাস? হ্যাঁ, তো পিওর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রং, কাঁচের ওপর রং তুলতে সাহায্য করে। Which metal shows a very different includation process called adsorption? আমি তোমাদেরকে দুটো জিনিস টার্ম বলেছিলাম, একটা ছিল অ্যাডসর্পশন আর একটা ছিল অ্যাবজর্পশন। অ্যাবজর্ব করা আর অ্যাডসর্ব করা, দুটোর শুনতে একরকম, বানান আলাদা। এটা হচ্ছে এডি আর একটা হচ্ছে এ বি। ABSORP। অ্যাবজর্পশন মানে শোষণ করা, পুরোপুরি শোষণ করে নেওয়া। আর অ্যাডসর্পশন মানে হচ্ছে পুরোপুরি শোষণ নয়, অধিশোষণ করা, ওর মধ্যে থেকে কিছু কিছু পার্টিকেলকে শোষণ করে নেওয়া। ঠিক আছে, দুজনের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। তো অ্যাডসর্পশন হয় মলটেন নিকেলের ক্ষেত্রে। মেটাল নন মেটালটা পড়বে ভালোভাবে, ওখানে রয়েছে জিনিসটা। স্পাইজেল কি? স্পাইজেল হচ্ছে লোহা, ম্যাঙ্গানিজ আর কার্বনের হচ্ছে একটা কম্পাউন্ড, স্পাইজেল। Which one is used as a very good catalyst for manufacturing of sculpture acid by contact process? তো কন্টাক্ট প্রসেসের মাধ্যমে কি তৈরি হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড থাকে না, যেটা মেনলি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কাজে লাগে আমাদের। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কন্টাক্ট প্রসেসের মাধ্যমে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। সালফিউরিক স্কাল্পচার অ্যাসিড দিয়েছে, সালফিউরিক মানে অটো কারেক্ট হয়েছে না এইরকম ভাবে মিস ভুল টাইপ হবে কেন? অটো, আমি তো ল্যাপটপেই করেছি। এটা তো সালফিউরিক অ্যাসিড স্কাল্পচার অ্যাসিড হয়ে গেছে। হোয়াট ইজ সিন্দুর? রেড লেডকে বলা হয় সিন্দুর। হুইচ এলিমেন্ট গিভস ইলেকট্রন অ্যান্ড মেক পজিটিভ আয়নস? সেটা হচ্ছে লিথিয়াম। পারসিস্টেন্স অফ ভিশন অফ হিউম্যান আই ইজ 1/16th of a second। এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে এমসিকিউ এটা। আমাদের 1 সেকেন্ডের 16ভাগের 1 ভাগ। দ্য পার্ট অফ আইস রিফ্র্যাক্ট লাইট এন্টারিং দ্য আই ফ্রম এক্সটার্নাল অবজেক্ট। সেটা কে? কর্নিয়া, যে হচ্ছে আমাদের কি করে আলোটাকে রিফ্র্যাক্ট করে কর্নিয়াতে। আর দেখবে যাদের কর্নিয়া খারাপ তারাই কিন্তু অন্ধ হয়, অন্ধদের কিছু না, মেনলি কর্নিয়াটা খারাপ থাকে। When red and blue are combined together they form magenta color। তো এই কালার আমরা পড়েছিলাম আইতে, কালার আমরা পড়া হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম লাইটে পড়েছিলাম কালার, ম্যাজেন্টা, সায়ান, আর একটা কি ছিল, তিনটে আমরা পেয়েছিলাম কম্পোজিট কালার। সবুজ। ইয়েলো, ইয়েলো, ম্যাজেন্টা আর সায়ান, এদেরকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কালার, আর প্রাইমারি কালার বলা হয় পিজিবি। কেন কেন RGB। কি RGB। বললাম যেন? RGB স্যার, রেড গ্রিন ব্লু, গ্রিন। রেড। রেড স্যার। হ্যাঁ, 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 রেড গ্রিন ব্লু হচ্ছে আমার প্রাইমারি কালার, আর এটা হচ্ছে সেকেন্ডারি কালারের মধ্যে পড়ছে।
আর হচ্ছে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালারকে মিক্সড করে দিলে আমাদের কি কালার তৈরি হয়ে যাবে, সাদা কালার তৈরি হবে, হোয়াইট তৈরি হবে। মানে স্পেসিফিক প্রাইমারি কালারের সাথে স্পেসিফিক সেকেন্ডারি কালার মিক্স করলে হোয়াইট হবে, আর সবকিছু মিক্সড করে দিলে ব্ল্যাক হয়ে যাবে। লার্জেস্ট পোর্শন অফ ব্রেন সেটা হচ্ছে সেরিব্রাম, কারণ সেরিব্রামকে বলা হয় মস্তিষ্কের সব থেকে বড় অংশ, মানে গুরু মস্তিষ্ক এটা। নেচার অফ সিএসএফ, সিএসএফ এর ফুল ফর্ম কি পারমিতা? সিএসএফ এর ফুল ফর্ম, আর এটা কিসের পার্ট? জানি না। সিএসএফটা সেরিব্রোস্পাইনাল হচ্ছে, ফ্লুইড। হ্যাঁ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে। মস্তিষ্কের মধ্যে আমরা তিনটে লেয়ার পেয়েছিলাম, তার মধ্যে হচ্ছে ইনার লেয়ার আর মিডিল লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে সিএসএফ। সিএসএফটা হচ্ছে একটা ক্ষারীয় একটা তরল। যখন মাথায় আমাদের আঘাত লাগে, এই যে ইলেকট্রিক্যাল যে শকটা আমি পেলাম বাইরে থেকে, এই শকটা যাতে করে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে না পারে, সেই শকটাকে নিউট্রালাইজ করার কাজ করে এই সিএসএফ ফ্লুইড। টেস্টের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ক্ষারকীয় টেস্ট। হুইচ পার্ট অফ ব্রেন ইজ রেসপন্সিবল ফর দ্য রেগুলেশন অফ বডি টেম্পারেচার? হাইপোথ্যালামাস করে এটা। আমাদের নার্ভাস সিস্টেমটা একটু দেখলে আমাদের এই ব্যাপারগুলো মুখস্থ হয়ে যাবে। মডুলা অবলাঙ্গাটার কাজ কি একটু বলো দেখি। মডুলা অবলাঙ্গাটা হচ্ছে স্কেলেটন মাসল গুলোকে কন্ট্রোল করে, মডুলা অবলাঙ্গাটা। A scientist makes a machine using some concept of physics. So, which part of brain is used to the purpose? তো কোনো কিছু যদি ডিসকভার, থিঙ্কিং, কোনো কিছু জিনিসের প্রতি নিজের নলেজকে ইনভলভ করানো, এটা সেরিব্রামের কাজ করে। অ্যালজাইমার ডিজিজ, এটা কি? অ্যালজাইমার ডিজিজ মানে ভুলে যাওয়া সবকিছু, এটা একটা ব্রেন এর একটা ডিসঅর্ডার। তো এটা কোথায় হয়? মিউটেশন অফ 4th জিন অন 21st ক্রোমোজোম, 21তম ক্রোমোজোমের 4th জিনের মিউটেশনের ফলে কিন্তু আমাদের এই অ্যালজাইমার ডিজিজ বা সবকিছু ভুলে যাওয়ার রোগটা হয়। 71, হুইচ ওয়ান ইজ আ নিউরো ট্রান্সমিটার? আচ্ছা, এর মধ্যে কোনটা নিউরো ট্রান্সমিটার? অ্যাসিটাইল কোলিন অ্যান্ড নোর অ্যাফিনেফ্রিন, এটা হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটারের মধ্যে পড়ছে, আমাদের বডি নিউরনের ক্ষেত্রে, মানে কোনো কিছু তথ্য ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। রেগুলেটস দ্য কিডনি রিটেনশন অফ ওয়াটার, দ্য সিক্রেশন অফ সাপ্রেসড বাই দ্য অ্যালকোহল। তো কি হয়, এই ভ্যাসোপ্রেসিন, এডিএইচ এর ভ্যাসোপ্রেসিন রেগুলেট করে ওয়াটারকে কিডনিতে, মানে পরিশোধনের জন্য। হরমোন প্রোডাকশন ইজ আ ফাংশন রিলেটেড টু হাইপোথ্যালামাস। ঠিক আছে। আচ্ছা, ক্রেটানিজম ইজ রেজাল্ট ডিউ টু, ক্রেটানিজমস হয় যখন তোমার শরীরে থাইরক্সিনের অভাব থাকে, ক্রেটানিজমসটা হয়। হরমোন ফ্রম পিটুইটারি গ্ল্যান্ড ইনক্লুড টেস্টোস্টেরন, অস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, সবগুলোই। অ্যাকচুয়ালি পিটুইটারি গ্রন্থিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এ সমস্ত হরমোনকে কন্ট্রোল করে, মস্তিষ্ক প্রসূত সমস্ত ব্যাপার এগুলো। ঠিক আছে। তো এই পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু আমাদের বডির সমস্ত রকমের হরমোনকে রেগুলেট করতে, মানে পরিচালনার কাজে এ একটা ড্রাইভার হিসেবে কাজ করে, এই জন্য অল। আর বাকি থাকলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তো মুখস্থ জিনিস, এখানে আমার আর বলার আর কিছু নেই। ঠিক আছে। তো এই আজকে তোমাদের টোটাল অ্যান্সার অ্যানালিসিস হলো। তোমাদের যেটা রেলে